পিছিয়ে যাচ্ছি নাকি আমরা আসলে সামনে আগাচ্ছি আমি জানি না। আসলে আপনার কাছে কি মনে হয়? আমি এই প্রশ্নটা দিয়ে আপনার কাছ থেকে বিদায় নিব। এটাই হচ্ছে আপনার কাছে আমার শেষ প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, আমরা তো পিছিয়েই যাচ্ছি, মানুষ পিছিয়ে যাচ্ছে। এখন সমাজ পিছিয়ে গেছে অনেক। সমাজ পিছিয়ে গেলে মানুষও পিছিয়ে যায় অনেক। তবে ব্যক্তিগতভাবে যারা এই চর্চাটা রেখেছে তারাই আর কি আমরা দেখি যে ইন্ডিভিজুয়ালস কিছু যে এখনো মুক্ত চিন্তায় বিশ্বাস করে, কিন্তু একটা যারা মুক্ত চিন্তায় বিশ্বাস করতে পারতো এমন মানুষেরও তো এখন আর তারা পিছিয়ে গেছে। ওই যে আমি প্রায় একটু উদাহরণ দিই, যেমন আমি যখন মেডিকেল কলেজে পড়েছি তখন মানে ৮০-র দশকে, তখন কোনো মেয়ের মানে মাথায় হিজাব ছিল না, কোনো মেয়ে বোরখা পরতো না, এসব নামাজ রোজা সেগুলো ছিল না। তারপর কোনো এই এই টুপি পরে বা পাঞ্জাবি পাজামা পরে এগুলো কোনো স্টুডেন্ট ছিল না। কপালে নামাজ পড়ার দাগও কোনো মানে যারা যে ছেলেরা মেডিকেলে পড়তো তাদের ছিল না। এখন মানে ধর্ম নিয়ে কোনো কথাই হতো না, কেউ কাউকে কারো উপর চাপ দিত না যে তোমাকে এই ধর্ম পালন করতে হবে। এখন শুনি এবং দেখি যে আমাদের ক্লাসেই যারা ছিল, আমাদের সহপাঠী যারা ছিল, তাদের সবার মাথায় হিজাব, অন্তত 90% মেয়েদের মাথায়। এবং যারা যে যে সহপাঠী ছিল ছেলেরা, তারা প্রায় সবাই ধর্মান্ধ। আর এখন যারা ইয়াং জেনারেশন পড়ছে, যারা আমার সেই ময়মনসিংহ মেডিকেল কলেজে, ওখানে বাধ্যতামূলক সবাইকে নামাজ পড়া, হোস্টেলে হোস্টেলে বলে দেওয়া হয় সবাইকে নামাজ পড়তে হবে, সবাইকে হিজাব করতে হবে, এবং সবাই হিজাব পড়ছে। তো সবাই ৫ বেলা নামাজ পড়ছে, যেটা রীতি কোনোদিন ছিল না। সুতরাং সমাজটা অনেক পিছিয়ে গেছে। এই সমাজকে আবার সেই ধর্মান্ধতা মুক্ত করা তো অনেক মানে সহজ ব্যাপার নয়। তবে ওই আশা করছি যে সমাজ তো বিবর্তিত হবেই। বিবর্তন ছাড়া তো এক জায়গায় তো স্ট্যাগনেন্ট পুলের মতো, স্থবির জলাশয়ের মতো থাকতে পারে না। পৃথিবীতে বিবর্তন সব সমাজেরই হয়েছে, বাংলাদেশেরও হবে। তবে আমরা একটা খুব দুঃসময়ের মধ্যে আছি। এই দুঃসময়টা কেটে যাবে আশা করি, দীর্ঘ না হোক এটা আশা করি, এবং মানুষের শুভবুদ্ধির উদয় হোক, মানুষের বোধোদয় হোক, মানুষ এই ধর্মান্ধতা থেকে মুক্ত হোক, এই জিহাদিদের আগ্রাসন থেকে, এদের হামলা থেকে, এদের আক্রমণ থেকে, এদের গ্রাস থেকে মানুষ নিজেকে মুক্ত করতে পারবে, এটা আমার বিশ্বাস। সময় হয়তো লাগবে, সময় লাগুক, তারপরে হোক, এটাই চাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আমাদের সাথে কথা বলার জন্য। আপনি সময় বের করে আসছেন, আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ এবং আইসিএসএফ এর পক্ষ থেকেও কৃতজ্ঞতা প্রকাশ করছি। জয় বাংলার জয়। 16ই ডিসেম্বর বিজয় দিবসের এই অনুষ্ঠানে আপনি এসে আমাদেরকে কৃতজ্ঞ করেছেন। আপনার সাথে আবার কথা হবে, দেখা হবে আশা করি পরবর্তীতে কোনো অনুষ্ঠানে আপনাকে আবার আমরা আপনার কথা শুনবো। অনেক ধন্যবাদ ধন্যবাদ। আপনাকে। আর এখন আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন আফসানা কিশোর লোকজন আপা। আমার সাথে একটু দেরি করে এসে যুক্ত হয়েছেন। ওনার গেস্ট এখন অপেক্ষা করছেন সবাই। আমি এখন এখান থেকে নিষ্ক্রান্ত হই। আপা আপনি শুরু করেন। আপনাকে বিজয়ের শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিজয় শুভেচ্ছা বাঁধন। জয় বাংলা। থ্যাংক ইউ। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আজকে আমরা ইন্টারন্যাশনাল ক্রাইম স্ট্র্যাটেজি ফোরাম থেকে 24 ঘন্টার একটা লাইভের ব্যবস্থা করেছি। আপনারা অনেকেই হয়তো দেখছেন, পরে হয়তো রেকর্ডেড ভার্সন দেখবেন। তো আমাদের সাথে দেখা যাচ্ছে যে আমরা আলোচনা করছি, এর ফাঁকে ফাঁকে আমরা বিভিন্ন বিনোদনমূলক কাজকর্ম করছি আপনাদেরকে আনন্দিত করার জন্য, এবং বিজয়ের যে উচ্ছ্বাস উদ্দীপনা সেটার একটা ভাইব দেওয়ার জন্য। আমার সাথে টরন্টো থেকে যুক্ত হয়েছেন নাহিদ খান। উনি মূলত আমাদের সাথে আজকে কথা ও কবিতা পোর্শন যেটা, সেটাতে কথাও বলবেন, কবিতাও আবৃত্তি করবেন। সাথে আছেন ফেরদৌস, সাথে আছেন সোহেল। আমরা গান গাইবো, আমরা কবিতা শুনবো, আমরা বাঁশি শুনবো, এবং আমরা আমাদের বিজয়কে উদযাপন করব, এবং আমরা কথাও বলবো।
নাহিদ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? নাহিদ, আপনি আমাকে আমার আমার কথা শুনতে পাচ্ছেন নাহিদ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বিজয় দিবসের শুভেচ্ছা। বিজয় দিবসের শুভেচ্ছা। নাহিদ, কেমন আছেন? ভালো আছি আপু, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। নাহিদ, আজকে আমাদের কি হবে বলেন তো? আমরা কি কি করব? আমরা কি শুধু কথা বলবো, না গান শুনবো, কবিতা শুনবো, বাঁশি শুনবো? হ্যাঁ, নিশ্চয়ই। তো আজ একটু কথা বলবো আমরা হুম হুম। বিজয় দিবস, স্মৃতিচারণ, আমাদের আমাদের স্মৃতিতে কি, আমরা কিভাবে বিজয় দিবসকে দেখি সেটা করবো। আমার সাথে আছে সোহেল, সে বাঁশি বাজাবে, আমাদের বাঁশুড়িয়া আজকের এই আয়োজনে। আমাদের সাথে কিছুক্ষণ পর আসবে আছে ফেরদৌস, হুম সে হুম। গান করবে। এই তো। তো ঘন্টাখানেক আমরা গান, কবিতায়, বাঁশিতে নাহিদ, 2024 আমরা বিজয় আমরা দিবস। একটু আমরা একটু কথা দিয়ে শুরু করি। নাহিদ, এবারে বিজয় দিবসটা কেমন যাচ্ছে? আপনি তো দেখলাম বাসার ভিতরে কয়েকজনকে নিয়ে একটা আয়োজন করেছেন। আমার কাছে দেখে খুব ভালো লাগলো যে ঘরোয়া একটা আয়োজন, বিজয় দিবসকে ধারণ করার যে চেষ্টাটা, সেটা দেশে বিদেশে যেখানেই হোক আমরা চালিয়ে নিয়ে যাই, এটাই তার প্রমাণ। আপনার কেমন কাটলো? সেই আয়োজনটা কেমন হলো? সেটাই, মানে এবারের বিজয় দিবস আমার কাছে যতটা না উদযাপনের, তার চেয়ে অনেক বেশি জাগরণের, অনেক বেশি নিজের সাথে বোঝাপড়া। যে আমরা এই সময়টা এমন যে 71 মুক্তিযুদ্ধ, 16ই ডিসেম্বর বিজয় দিবস, সবকিছুই কেমন একটু জানি প্রশ্নবিদ্ধ। তো 30 লাখ মানুষের প্রাণের বিনিময়ে, 2 লাখ বীরাঙ্গনার আত্মত্যাগের বিনিময়ে যে পতাকা, যে বিজয় দিবস, সেটার যে উজ্জ্বল উত্তরাধিকার আমরা কি ঠিক মতো বহন করে চলেছি? আমরা কি সেই পতাকাটা সমুন্নত রাখতে পারছি? এবং দূরে থাকি, যেখানেই থাকি, দেশ তো আমার পিছু ছাড়ছে না। সেই দেশকে, সেই বিজয়কে আমরা ধারণ করতেই হবে, সেই দায়বোধ থেকে কিছুটা আর কি এবারে বিজয় দিবস। নাহিদ, দেশের চলমান পরিস্থিতি তো নিশ্চয়ই ফলো করেছেন সে জুলাই মাস থেকে। হুম। আপনার পর্যবেক্ষণ কি? আমরা কোন পথে হাঁটছি? আমি জানি না, আমরা বোধহয় একটুখানি মানে আহ, অন্যদেরকে ভাবার ভার ছেড়ে দিয়েছিলাম, ভেবেছিলাম যে অন্যরা ভাবছে। দেশের প্রতি দায়বোধ থেকে আমরা বোধহয় কিছুটা সরে গিয়েছিলাম। তো আমার মনে হয় বর্তমান পরিস্থিতিতে এখন যেটা করতে হবে, সবাইকে, আমরা সবাই যোদ্ধা। আবার 71-এ যেমন সবাই ছিলেন যোদ্ধা, আম, একজন ছিলেন নেতা। তো 2024 সালেও তাই। আমাদের সবার সেই যোদ্ধা রূপটাই ফেরত যেতে হবে এবং যার যেখানে যতটুকু আছে ততটুকু দিয়ে আম, বাংলাদেশের পাশে দাঁড়াতে হবে। নাহিদ, আমার একটা মানে প্রশ্ন, আপনিও প্রবাসী, আমিও প্রবাসী। প্রবাসীদের একটা বিশাল অংশ ধরেন যে এই ষড়যন্ত্রে অংশগ্রহণ করেছে, পরোক্ষে প্রত্যক্ষে। প্রবাসীদের এই মনস্তাত্ত্বিক পরিবর্তনের কারণ কি? তারা দেশকে ধারণ না করে মৌলবাদীদের এই ষড়যন্ত্রে কিভাবে পা দিল? ও, আপনি একটু জোরে কথা বলেন, আপনার দর্শক শ্রোতারা নাকি আপনাকে ঠিক মতো শুনতে পাচ্ছে না। আহ আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমাকে মোটামুটি চিৎকার করে কথা বলতে হবে। কারণ আপনার আপনারা এই দুজন দুজন প্রশ্নটির একসাথে বসা তো। হ্যাঁ, আপনার এই প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য আমি সম্ভবত যোগ্য মানুষ নই। হ্যাঁ। হুম হুম। আপনি যেটা বললেন আর কি, যে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, পারিপার্শ্বিকতা এবং এর পেছনে ফাইন্যান্স, টাকার ভূমিকা। হ্যাঁ। তারপর যেটা আমরা একটা বৃহৎ অংশের মানুষ খুব কমপ্লেসেন্ট ছিলাম, আমরা বসেছিলাম যে দেশের কাজ আমাদের বোধহয় তেমন কিছু করার নেই। কিন্তু প্রতিপক্ষ যারা বাংলাদেশের, তারা জানে যে তাদের কাজ করার ছিল এবং তারা করেছে। তো প্রবাসীদের যে মনস্তাত্ত্বিক পরিবর্তন, সেটার পেছনে এইসবের ভূমিকা আছে, তাদের সেই টাকার ভূমিকা, তাদের সেই, তারা যে সময় ইনভেস্ট করেছে, তারা যে প্রস্তুতি নিয়েছে, সেগুলোর ভূমিকা পালন করেছে আর কি। ব্যক্তিগতভাবে এটাই আমার পর্যবেক্ষণ। বুঝতে পেরেছি। নাহিদ, আপনার অবস্থা আমার মতোই। আমি খুব সংক্ষেপে সবকিছুর উত্তর দেই, আপনিও সংক্ষেপে উত্তর দেন, তারপরে দেখা যায় যে আলোচনা আর টেনে নেওয়া যাচ্ছে না চুইংগামের মতো। নাহিদ, আপনি কি আজকে কি কি কবিতা শোনাবেন ঠিক করেছেন? মানে আমাদের বিজয়ের আনন্দ আমরা কিভাবে ভাগ করব, নাকি আমরা প্রথমে বাঁশি শুনবো একটু, কোনটা আপনার, আপনি প্রোগ্রামটা কিভাবে সাজিয়েছেন? আমার মনে হয় আমরা বাঁশিটা শুনি প্রথমে, আচ্ছা। তাহলে হ্যাঁ। তারপর এই তো আমরা ফেরদৌসের গান শুনতে পারি একটু, হুম হুম। তারপর হয়তো একটু কবিতা। আচ্ছা, এই বাঁশির সময় কি আমরা অন্য যারা আছি তারা নিজেদেরকে মিউট করে ফেলবো যেন তার বাঁশিটা ঠিকভাবে শোনা যায়?
মনে হয় সেটা ভালো হবে। আর আরেকটা কথা আমি বলতে চাচ্ছি, সোহেল বোধহয় আজ আমার সোনার বাংলা পুরোটাই বাজাবে। তো সুতরাং এটা যে আমাদের জাতীয় সঙ্গীতের জন্য যে প্রথম 8 লাইন সেটা নয়। তো আমরা সেই সবাইকে যে শোনার সময় আমরা দাঁড়িয়ে যে শ্রদ্ধা প্রদর্শন, আম, সেটা আমরা নাও করতে পারি হয়তো। কারণ আমাদের দাঁড়িয়ে গেলে আমাদেরকে আর দেখা যাবে হ্যাঁ না। হ্যাঁ, আমি তো সেজন্য এই ডিসক্লেমারটা যে হ্যাঁ, পুরো গানটাই বাজানো হচ্ছে রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা। ঠিক আছে, নাই, থ্যাংক ইউ। সোহেলকেও থ্যাঙ্কস। সোহেল, আপনি শুরু করতে পারেন, আমরা মিউট হয়ে যাব এখন। জি, আপনি একটু আমি শুরু করছি। সামান্য করে যদি আপনার পরিচয়টা একটু দেন। আমি সরি যে আপনাকে আমি আগে পরিচিত করিয়ে দেইনি দর্শক শ্রোতাদের সাথে। আচ্ছা, আমি সোহেল সালেহ, এটাই আমার পরিচয়। বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, বাংলাদেশকে ভালোবাসি। আজকে বাংলাদেশের বিজয় দিবস, আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে আমরা পুরোটুকু দেখতে চাই সোহেল, আপনাকে আমরা হাফ হাফ দেখতে পাচ্ছি স্ক্রিনে। আচ্ছা, দুঃখিত। এখন কি হ্যাঁ, ভালো দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন একটু বেশি দেখা যাচ্ছে। আপনাকে আমরা আরেকটু দেখতে চাই যখন বাঁশি বাজাবেন। তুমি এই পাশে সরে আসো। মনে হয় এখন ঠিক আছে। আচ্ছা, আমি এক মিনিট সময় নিচ্ছি একটু তানপুরাটা দিয়ে দেওয়ার জন্য। নো প্রবলেম।
ধন্যবাদ সোহেল। এই গানের পর সত্যিকার অর্থে সাথে সাথে কথা বলা যায় না। আহ, এটা হয়তো আমাদের সমস্যা কিনা আমি জানি না, আমার এই গান শুনলেই চোখে পানি আসে। সবার আসে কিনা সেটাও আমি জানি না। এটা নিয়ে বহুবার বহু কথা, যে কেন আমাদের এই গান শোনার পরে কান্না আসে। এটাই হয়তো দেশের সাথে মানুষের যোগসূত্র। এটা শোনার পরে মানুষ যে আবেগে দ্রবীভূত হয়, এটাই হয়তো মনুষ্যত্বের পরিচায়ক, দেশপ্রেমেরও পরিচায়ক। আমার সেটাই মনে হয়। নাহিদ, একদম। আপনার কাছে ফেরত আসছি। আপনাকেও এখন আবার হাফ হাফ দেখা যাচ্ছে। আহ, আপনারা যেহেতু দুজন স্ক্রিন ভাগাভাগি করছেন, আপনারা আমাদেরকে সেভাবে সুযোগ সুবিধা করে বসে দেখা দিতে হবে আর কি। আচ্ছা, নাহিদ, আমরা চেষ্টা করছি। এখন কি বেটার? হ্যাঁ, এখন বেটার। আচ্ছা, বিজয় নিয়ে তো অনেক কবিতা হয়েছে, অনেক গল্প হয়েছে, অনেক গান হয়েছে, অনেক সিনেমা হয়েছে। হ্যাঁ। এবারের বিজয় আমি দেশ থেকে শুনতে পাচ্ছি যে সেই ধরনের আয়োজন নেই, সেই ধরনের কথাবার্তা নেই। আহ, আমাদের বিজয় নিয়ে এত মানুষের ভিতরে, অনেকের ভিতরে এত বিভ্রান্তির কারণ কি? আম, আহ, আমি দুঃখিত আপনাদের কথার মাঝখানে একটু বলছি। লোচন আপু আমাদের স্ট্রিম ইয়ার্ডে 8 ঘন্টার বেশি লাইভ করতে দিচ্ছে না। তো এই লাইভটা স্ট্রিমিং বন্ধ হয়ে গেছে, আমাদেরকে একটু সময় দিতে হবে। আমরা একটা নতুন স্ট্রিম খুলে আপনাদেরকে ওখানে যোগ করছি। নো প্রবলেম। ঠিক আছে? হ্যাঁ, ওকে। হুম, হুম। আমাদেরকে অপেক্ষা করতে হবে নয়া লিঙ্কের আচ্ছা, জন্য। সময় লাগবে মনে হচ্ছে। 2-1 মিনিট, বেশিক্ষণ না, ওই 1 মিনিট আচ্ছা, লাগে আর একটা লিঙ্ক তাহলে তৈরি কি করতে করতে হবে। হয়? আমরা এটা থেকে বেরিয়ে যাব, তারপর আরেকটা লিংক পেলে সেটাতে ঢুকবো, তাই তো? হ্যাঁ, তাই তাই বলবে রানা। আমাদেরকে আচ্ছা, নিশ্চয়ই গ্রুপে জানাবে। আচ্ছা, আচ্ছা। এটা কি ক্লোজ করব? বুঝতে পারছি না, আমরা বের হয়ে যাব কিভাবে? লিভ স্টুডিও করতে হবে, রানাকে একটা ফোন দিয়ে ফেলো। এটা কি বন্ধ আমরা জাস্ট ক্রস করে দিব? লিভ স্টুডিও রানা, আমরা কি লিভ স্টুডিও করব? আপনারা চাইলে স্টুডিও লিভ করতে পারেন, একটা নতুন স্টুডিও খুলে দিচ্ছি, অথবা চাইলে এখানে বসে বসে গল্প করুন। না না, একটু গল্প। সময় আমরা কারিগরি ত্রুটির কারণে, এটা ঠিক কারিগরি ত্রুটি না, আমরা যে অ্যাপটা ইউজ করছি, যে সেটা হচ্ছে স্ট্রিমিয়ার্ড, এটা 8 ঘন্টার বেশি একসাথে স্ট্রিম করতে দেয় না লাইভে। সে কারণে আমরা একটু ডিসকানেক্টেড হয়েছিলাম। আমরা আবার কানেক্টেড হয়েছি, আমাদের শিল্পীরা ফেরত এসেছেন, আমি ফেরত এসেছি। আপনারা জানেন আমরা ইন্টারন্যাশনাল ক্রাইম স্ট্র্যাটেজি ফোরাম থেকে বাংলাদেশের বিজয় দিবস, আমাদের বিজয় দিবস 16 ডিসেম্বর উপলক্ষে 24 ঘন্টার একটা লাইভ অনুষ্ঠানের ব্যবস্থা করেছি। এখানে যেমন আলোচনা থাকছে বিভিন্ন পর্যায়ে, তেমনি থাকছে সাংস্কৃতিক বিভিন্ন নিবেদন। আমাদের এবারে ট্যাগলাইন হচ্ছে প্রোগ্রামের জয় বাংলা, বাংলার জয়। আমাদের সাথে ছিলেন নাহিদ খান, ছিলেন সোহেল, ছিলেন ফেরদৌস। ওনারা আবার এসছেন স্টুডিওতে। আমরা আবার আমাদের লাইভ শুরু করব। আমাদের সাথে কারিগরি সহায়তায় ছিলেন সুশান্ত দাশগুপ্তা, এবং আছেন রানা মেহের, আছেন রায়হান রশিদ। তারা হয়তো স্টুডিও থেকে এখন স্ক্রিন থেকে চলে যাবেন। আমরা লাইভটা শুরু করতে যাচ্ছি আর কি। নাহিদ, আমরা যে পর্যায়ে ছিলাম, আমরা তো বাঁশি শুনলাম সোহেলের। এখন আমরা ফেরদৌসের কাছ থেকে একটা দেশের গান, বিজয়ের গান শুনতে চাচ্ছি। ফেরদৌস যদি নিজেকে আনমিউট করে এবং আমরা নিজেদেরকে মিউট করি, তাহলে হয়তো গানটা শুনতে আমাদের ভালো হবে আর কি। ধন্যবাদ। একটু সাউন্ড চেক করা যাবে? অবশ্যই ফেরদৌস, এবং গান শুরুর আগে অবশ্যই আপনি নিজের একটু পরিচয় দিবেন। আমার অপেক্ষায় বসে থাকবেন না, আমি মাত্র ঘুম থেকে ওঠার কারণে অনেক কিছু মিস করে ফেলছি বলার সময়। অবশ্যই। আমার নাম ফেরদৌস, আমি আমি টরন্টোতে থাকি। সোহেল ভাইয়ের মতো বলতে চাই যে আমার জন্ম বাংলাদেশে, এটাই সবচেয়ে বড় পরিচয়। আর এখানে তো কাজ করছি, খাচ্ছি, যাচ্ছি, আর মন পড়ে থাকে বাংলাদেশে। তো
বাংলাদেশ নিয়ে কথা বলতে গেলে তো আর কথা শেষ হবে না, ফুরাবে না। এখন আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, যে রাজনৈতিক পালাবদল, লুণ্ঠন লুট্তরাজ, এবং যে আমাদের হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়, আমরা আমরা দেশপ্রেমিক কিনা সেই কথা অনেক পরে আসে। আমাদের হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়, আমরা আসলে ইন্টারাক্টই করতে পারি না অনেকের সাথে এখন। এমন না যে আমরা কথা বলি না, আমরা কথা বলি, কিন্তু আমাদের 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 যে ভাব প্রকাশের যে আগের যে রিদম, সেই রিদমটা আর নাই এখন। আমরা আসলে অনেকটা মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে গিয়েছি আমরা। সো আমরা আর কথা না বাড়াই, আমি একটু শুরুর আগে একটু মাইক্রোফোন টেস্টিং করে নিই। আমাকে শোনা যাচ্ছে, তাই না? জি, ক্লিয়ার। আচ্ছা, ওকে, দ্যাটস ফাইন। আমি একটা খালি গলায় একটা গান গাই, এরপরে না হয় আবার ইয়ে করা যাবে। চোখ থেকে মুছে ফেলো শ্রুটুকু, এমন খুশির দিনে কাঁদতে নেই। হারানো স্মৃতি বেদনাতে একাকার করে মন রাখতে নেই। ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। সব কটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়েরই গান। সব কটা জানালা, আজ আমি সারা নিশি থাকবো জেগে, ঘরের আলো সব আধার করে। আজ আমি সারা নিশি থাকবো জেগে, ঘরের আলো সব আধার করে। ছড়িয়ে রাখো আতর গোলাপ এদেশের প্রতিটি ঘরে ঘরে। ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। সব কটা জানালা খুলে দাও না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ফেরদৌস। আমরা খালি গলায় গান শুনেও ভাবছি যে, আমার সবসময় কি মনে হয় জানেন ফেরদৌস, এই গানটা শোনার পরে, যে ওরা চুপি চুপি আসবে না, ওরা শব্দ করেই আসবে এবং ওরা আমাদের মাধ্যমেই আসবে। জানালা খোলা থাকলে শব্দ করেই আসবে, চুপি চুপি আসতে হবে না। বিজয়ীরা তো কখনো চুপি চুপি আসে না, আমার এরকম মনে হয়। কি জানি লোচন আপু, আমি একটু বলি, আমার ধারণা এইখানে জাতিগতভাবে না আমাদের পার্থক্যটা। ধরেন অন্যান্য দেশের জাতীয় সঙ্গীত, হ্যাঁ, খুব সূর্য বীর্য তলোয়ার বীর এসে মানে লুটপাট করে নেবে, আমরা সবার শ্রেষ্ঠ। আমাদেরটা দেখেন কি ভীষণ ভালোবাসার কথা বলা হচ্ছে, কি কোমলতা না। তো আমাদের যে বীর গাথাও, আমাদের বীররা চুপি চুপি আসবেন, তাদেরকে আমরা আমাদের হৃদয়ের কোমলতম স্থানে রাখি, আমরা তাদের ভুলে যাই না। তো এই কোমলতাটা না আমার খারাপ লাগে না। মানে বীর মানেই যে খুব, আমাদের মুক্তিযোদ্ধারা সহস্র মুক্তিযোদ্ধা, জীবনে কোনোদিন বলেনও নাই তারা মুক্তিযোদ্ধা। তারা ভেবেছেন যে দেশকে ভালোবেসে দেশের জন্য যুদ্ধ করেছেন, সেটা তো জানানোরও কিছু নেই। এই যে মানে হাম্বলনেস, এই যে কোমল প্রেম, এটা বোধহয় আমাদের নিজস্বতা। এটা আমি ভীষণ ভালোবাসি। এটা ঠিক। তারপরে আমি আবার ভাবি যে এখানে তো শুধু
বীরদের কথা বলা হচ্ছে না, এখানে অনেক শহীদের কথাও বলা হচ্ছে, তাদের আত্মাটা তো চুপি চুপি আসবে, সেজন্যই তাই না? হয়তো ভাবে বলা হ্যাঁ হয়। হ্যাঁ আমি এই জিনিসটাও ভাবি, হয় না, ছোটবেলা থেকে গান শুনতে শুনতে এক একটা বয়সে এক এক ধরনের ভার্সন কিন্তু মানুষের মাথায় হ্যাঁ ঘোরে, ভাবনায় আসে। কি অসাধারণ সব গান আমাদের লেখা না, যে হ্যাঁ সবকটা জানালা খুলে দাও না, তারপরে যে মাটি সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, হুম, এক এক গান, এই গানগুলোকে আমরা অতিক্রম করে আমাদের কি জানি কাওয়ালি সন্ধ্যা টন্ধ্যা কি হুম, কি হুম। সব জানি হওয়ার। আমি আমি আপনাকে আমার জীবনের শ্রেষ্ঠ বিজয় দিবসের স্মৃতিটা বলি। হুম হুম আমরা বিজয় দিবসে বন্ধুরা মিলে সে বছর ঢাকা থেকে নেত্রকোনা গিয়েছিলাম। হুম হুম তো আমরা লোকাল বাসে উঠলাম ঢাকা থেকে, ঢাকা শহর ছাড়িয়ে মফস্বল, আধা মফস্বল, গঞ্জ, গ্রাম, হাট বাজার, প্রত্যন্ত গ্রামের ভেতর দিয়ে লোকাল বাস যাচ্ছে, কিছুক্ষণ পর পর থামছে, তাই না? আর রাস্তার পাশে থেকে আমরা দেখতে পাচ্ছি অন্তত শখানেক প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, এগুলো পার হয়ে হয়ে আমরা যাচ্ছি। প্রতিটা স্কুলে, প্রতিটা কলেজে বিজয় দিবসের অনুষ্ঠান হচ্ছে। ওগুলো খুব জৌলুসময়, খুব মানে জাঁকজমকপূর্ণ কোনো অনুষ্ঠান না, কিন্তু বাচ্চাগুলোর মুখে উৎফুল্ল চেহারা, কচি কচি মুখ, তারা মানে ভীষণ গর্ব, তাদের 16ই ডিসেম্বরের অনুষ্ঠান হচ্ছে। তো আপনি যেটা বললেন যে আমরা হয়তো একটা গ্রামে থামলাম, লোকাল বাসটা থেমেছে, ওই স্কুলের ছোট্ট একটা মঞ্চ থেকে একটা মেয়ে গাইছে, হ্যাঁ, তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার, মানে সেই অহংকারটা না পুরো বাসে ছড়িয়ে গেল, পুরো সমস্ত হাজার হাজার যত সহস্র মানুষ ছিল চারপাশে গ্রামে, সবার মধ্যে সেটা ছড়িয়ে গেল। তারপর হয়তো আমরা আরেকটু পার হয়ে আরেকটা হাটে গিয়েছি, সেখান থেকে শোনা যাচ্ছে যে একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়ে। তো সেই 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 সোনার গায়ের কোমলতা, সেই সবুজ শ্যামল শোভাটা সবার চোখে আবার ছড়িয়ে গেল। আহ তো ধীরে ধীরে আমরা কি করলাম, নেত্রকোনা যাচ্ছি তো আমরা কিন্তু গারো এলাকায় ঢুকলাম। কিছুটা হলেও মানুষের চেহারা একটু অন্যরকম, আমি জানি যে তারা বাংলা ভাষায় হয়তো কথা বলেন না, কিন্তু বিজয়ের আনন্দ 16ই ডিসেম্বরটা এত সার্বজনীন, এত স্বতঃস্ফূর্ত এবং উৎফুল্ল ছিল সেদিন। এই গারো শিশুগুলো তারা কিন্তু সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে, একজন দেখলাম যে কাদা মেখে কাগজের একটা স্ট্যান্ড গান হাতে নিয়ে মুক্তিযোদ্ধা সেজেছে, হ্যাঁ। তো সে এত খুশি যে সে হাসছে, আবার তার মনে হচ্ছে যে মুক্তিযোদ্ধা খুব একটা সিরিয়াস বিষয়, তাকে সাথে সাথে হাসি বন্ধ করে সে একটু সিরিয়াস হয়ে যাচ্ছে। এটা আমার আমার জীবনের উজ্জ্বলতম বিজয় দিবসের স্মৃতি আর কি। আর সেসব অনুষ্ঠানের পুরস্কার থাকতো মুক্তিযুদ্ধের বই, 71-এর দিনগুলি, বা আমি বীরাঙ্গনা বলছি। তো এটা তো আসলে একটা প্রক্রিয়া, একটা স্কুলিং না, শিশুদের যে শিখাতে হয় দেশকে ভালোবাসা। আমি জানি না এখন যদি সেটা না হয়ে থাকে, গত কয়েক বছর ধরেই তো পরিবর্তন হচ্ছিল, এই বছর তো রীতিমতো প্রতিকূল পরিবেশ। আমার ভয় হয় যে আমরা আমাদের যে উত্তর প্রজন্ম, আমাদের ছোট শিশুরা, তাদেরকে আমরা শেখাতে পারছি না দেশকে ভালোবাসা, দেশকে সবার আগে স্থান দেওয়াটা। এটা এটা তো আমাদের প্রজন্মেরই ব্যর্থতা। আমি আপনার কথা শুনছিলাম যে আপনার বিজয় দিবসের কি কি ধরনের স্মৃতি আছে। বিজয় দিবস নিয়ে মনে হয় আমাদের প্রত্যেকেরই এই ধরনের কোনো না কোনো স্মৃতি আছে। আমার যেরকম একটা স্মৃতি, সেটা ঠিক বিজয় দিবস না, সেটা হচ্ছে ডিসেম্বরের স্মৃতি। আমি এইচএসসি পরীক্ষা দেব। তো এইচএসসি পরীক্ষা দেওয়ার আগে আগে, এটা আমি 96 সালের কথা বলছি আপনাকে, পাবলিক লাইব্রেরিতে মুক্তির গান উফ, উন্মুক্ত হলো প্রথমবারের মতো। প্রথমবারের মতো, হ্যাঁ। প্রথমবারের মতো তো পরীক্ষার সামনে যেহেতু বাসা থেকে বলছে যে না, এখন এসব সিনেমা টিনেমা দেখতে যাওয়া যাবে না, তুমি তো এমনি লেখাপড়া করো না, এই সেই নানা ধরনের কথাবার্তা। তো আমরা মনে করেন যে মনে হয় 32 জনের একটা গ্যাং গিয়েছিলাম, 32 বা 33 জনের। মুক্তির গান হচ্ছে, মুক্তির গান শেষ হলো, পুরা হল ভর্তি মানুষ পাবলিক লাইব্রেরিতে। সে যে এক ধরনের কি ধরনের নীরব উন্মাদনা, সবাই কাঁদছে কিন্তু। তো দেশের সাথে কানেক্ট হতে হলে ওভাবে কানেক্ট হতে হয়, ওভাবে কানেক্ট হলে প্রত্যেকের স্মৃতিতেই দেখা যায় যে বিজয়ের আনন্দ, বিজয়ের কথা কোনো না কোনো ভাবে সমুজ্জ্বল থাকে আর কি। না, আমরা তো অনেকক্ষণ কথা বললাম, কথা ছিল না যে আমরা অনেকক্ষণ কথা বলবো। তো আমরা কি এখন সোহেলের কাছ থেকে আবার একটু বাঁশি শুনবো? শিওর। এবার আমি আরেকটা দেশাত্মবোধক রবীন্দ্রসঙ্গীত বাজাচ্ছি। এটা আমি একটু
আজি বাংলাদেশের হৃদয় হতে, এটা আমাদের খুবই প্রিয় গান, বিশেষ করে নাহিদের তো খুবই প্রিয় গান। এটা প্রায় আমাকে এটা বলে বাজাতে। আমি চেষ্টা করছি, 1 মিনিট সময় নিচ্ছি। I don't like writing essays, but here are my marks for them. So bestie, I'm going to tell it. ধন্যবাদ সোহেল, অসাধারণ অসাধারণ অসাধারণ। নাহিদ, আমরা কি সময় নষ্ট না করে ফেরদৌসের গান শুনে ফেলবো, তারপর তোমাকে আমি কি দুটো লাইন শুধু বলতে পারবো? প্লিজ প্লিজ প্লিজ। আমি বলতে চাই যে এই গানটা আমার এত প্রিয়, সবচেয়ে বেশি প্রিয় দুটো লাইন শুধু সবাইকে মনে করিয়ে দেওয়ার জন্য। আজি দুঃখের রাতে সুখের স্রোতে ভাষাও ধরণী, তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী। এই বছরের বিজয় দিবসে
এখনকার বাংলাদেশে আমার মনে হয় আমি দুটো লাইনকে আঁকড়ে ধরে থাকি, যে আমাদের দুঃখের রাত আবার ভোর হবে, আমাদের ভেতরে আমাদের হৃদয় মাঝে সেই অভয় বাণীটা রাখতে হবে, অভয়টা ধরে রাখতে হবে। ফেরদৌসে চলে যাব গানে। ফেরদৌস, আমরা মিউট হয়ে যাচ্ছি, আপনি গানে চলে যাবেন। আচ্ছা,
এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের সেরা সেজে আমার জন্মভূমি। এই গানের রেশ নিয়ে আমি নাহিদের কাছে চলে যাব। নাহিদ কিছু কথা বলবে, নাহিদ আমাদেরকে আজকে কবিতা শোনাবে। নাহিদের আবৃত্তি আমরা অনলাইনে দেখি, শুনি, আজকে আবারও অনলাইনে শুনতে পাবো। নাহিদ, ফ্লোর এখন তোমার। থ্যাংক ইউ লোচনাপু। এবার খুব শেয়ার হচ্ছে হুমায়ুন আহমেদের জোছনা ও জননীর গল্পের যে একটা পরিচ্ছদ আছে আমাদের বুদ্ধিজীবী শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে, একজনের ছায়া অবলম্বনে একটা অংশ, আমি সেটা একটু পাঠ করি। হ্যাঁ, ধীরেন্দ্রনাথ রায়চৌধুরী দরজা খুলে হাসি মুখে বললেন, কেমন আছো বাবা? তিনি ধরেই নিলেন সামনে দাঁড়িয়ে থাকা যুবকটি তার ছাত্র। কলিমুল্লাহ বলল, স্যার ভালো আছি, আপনি কি আমাকে চিনতে পেরেছেন স্যার? তিনি তাকে চিনতে পারেননি, চিনতে পারার কথাও না। তারপরও হাসি মুখে বললেন, চিনতে পারবো না কেন, অবশ্যই চিনেছি। মিথ্যা বলার কারণ হলো তিনি অতীত অভিজ্ঞতায় দেখেছেন যতবার কোনো ছাত্রকে দেখে তিনি না চেনার কথা বলেছেন ততবারই তার ভয়ঙ্কর মনে কষ্ট পেয়েছে। এক ছাত্র তো কেঁদেই ফেলেছিল। ধীরেন্দ্রনাথ রায় বললেন, বাবা তোমার নামটা যেন কি? কলিমুল্লাহ। হ্যাঁ তাই তো, কলিমুল্লাহ, এখন পরিষ্কার মনে পড়েছে। তুমি কি খাওয়া দাওয়া করেছো? জি না স্যার। এসো আমার সঙ্গে চারটা ভাত খাও, আয়োজন খুব সামান্য, ভাত, ডিম ভর্তা। ঘরে আরো ডিম আছে, তোমাকে ডিম ভেজে দেব। ঘরে কোটা ভালো গাওয়া ঘি ছিল, কোটাটা খুঁজে পাচ্ছি না। কলিমুল্লাহ বলল, এখন খেতে পারবো না স্যার, আপনার কাছে অতি জরুরি কাজে আসছি। জরুরি কাজটা কি? মিলিটারির এক কর্নেল আপনার সাথে কথা বলতে চান। ধীরেন্দ্রনাথ রায় বিস্মিত হয়ে বললেন, আমার সাথে মিলিটারির কি কথা? আমি জানি না, তবে স্যার আপনার ভয়ের কিছু নেই, আমি সাথে আছি। ধীরেন্দ্রনাথ রায় বললেন, তুমি আমার কোন ব্যাচের ছাত্র বলো তো? কথা বলে সময় নষ্ট করতে পারবো না, মিটিংটা শেষ করে আসি, তারপর গল্প করবো। 2 মিনিট অপেক্ষা করো, ভাতটা খেয়ে নেই, আমি খুব ক্ষুধার্ত, সকালে নাস্তা করিনি। ভাত খাবার জন্য অপেক্ষা করার সময় নেই স্যার। তাহলে দাঁড়াও, পাঞ্জাবিটা গায়ে দিয়ে আসি। আমার সঙ্গে কি কথা বুঝলাম না, সে আমার ছাত্র না তো? করাচি ইউনিভার্সিটিতে আমি 2 বছর মাস্টারি করেছি, প্রফেসর সালাম সাহেব সেখানে আমার কলিগ ছিলেন। কলিমুল্লাহ বলল, আপনার ছাত্র হবার সম্ভাবনা আছে, কর্নেল সাহেব যেভাবে বললেন স্যারকে একটু নিয়ে আসো, তাতে মনে হচ্ছে উনি আপনার ছাত্র। ধীরেন্দ্রনাথ রায়চৌধুরী গাড়িতে উঠে দেখলেন গাড়ি ভর্তি মানুষ, তারা সবাই চিন্তায় অস্থির। ধীরেন্দ্রনাথ রায় তাদের দিকে তাকিয়ে আন্তরিক ভঙ্গিতে হাসলেন। ভুলে তিনি চশমা ফেলে এসেছেন বলে তাদের কাউকে চিনতে পারলেন না। চোখে চশমা থাকলে এদের অনেককেই তিনি চিনতেন। বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানরা সেই গাড়িতে বসেছিলেন, তাদের নিয়ে যাওয়া হবে বধ্যভূমিতে। আমার চোখ ধরে এলো, সরি অ্যাবাউট দ্যাট। এক একটা ঘটনা যাদের আত্মত্যাগের বিনিময়ে বিজয় দিবস পাওয়া আর কি। 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস ছিল নাহিদ। সেদিন আবার মনে করছিলাম যে মেহেরুন্নেসাকে কাদের মোল্লা কিভাবে মেরেছে। কবি মেহেরুন্নেসা তাকে শুধু মেরেই ক্ষান্ত হয় নাই, ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছে, তার দুই ভাইকে মেরেছে। ওটা তো বিহারি অধ্যুষিত এলাকা ছিল, ঢাকার মিরপুর। এক একটা মৃত্যু, এগুলা নিয়ে আমরা ঠাট্টা করি, তামাশা করি, বীরাঙ্গনাদেরকে নিয়ে তামাশা করি। আমরা আজকে দেখতে পেলাম আর কি, তামাশার তো কোনো শেষ নাই। ছাত্র শিবির বিজয় র্যালি বের করেছে, ওগুলো আমাদেরকে দেখতে হচ্ছে। আজকে ভেবেছি কোনো এ ধরনের কঠিন আলাপে যাব না, আজকে বিজয় উদযাপন করব সবাইকে টেক্কা দিয়ে, আমার এরকম মনে হয়েছে। তো নাহিদ, আমরা কি আর কোনো কবিতা শুনবো, না আমরা অন্য কোনো কিছুতে চলে যাব, বা আমাদের অন্য কোনো অতিথিদেরকে আবার ডাকবো? তুমি কি আমাদেরকে কবিতা শোনাবে না আজকে? আমি তো এটা পাঠ করে পেলাম, কবিতাটা একটু বেশি বেশি হয়ে যায় না? কবিতা কি শোনাতেই হবে? না না, একটা কবিতা তো তোমার কাছ থেকে আমরা ডিজার্ভ করি, নাহিদ। ঠিক আছে, হ্যাঁ, আমরা ওদের দেখিয়ে দেব আমরা দেশকে ভালোবাসবো।
সেজন্যই সবচেয়ে সুন্দর কবিতাগুলোর একটি বাংলা ভাষায় লিখিত হয়েছে সারা বাংলা ভাষার ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে। শুভেচ্ছা হুমায়ুন আজাদের। পাশে দিবা। ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো। ভালো থেকো ধান, ভাটিয়ালি গান, ভালো থেকো। ভালো থেকো মেঘ, মিটি মিটি তারা, ভালো থেকো পাখি, সবুজ পাতারা, ভালো থেকো। ভালো থেকো চর, ছোট কুড়ে ঘর, ভালো থেকো। ভালো থেকো চিল, আকাশের নীল, ভালো থেকো। ভালো থেকো পাতা, নিশির শিশির, ভালো থেকো জল, নদীটির তীর, ভালো থেকো গাছ, পুকুরের মাছ, ভালো থেকো। ভালো থেকো কাক, কুহুকের ডাক, ভালো থেকো। ভালো থেকো মাঠ, রাখালের বাঁশি, ভালো থেকো লাউ, কুমড়োর হাসি, ভালো থেকো আম, ছায়া ঢাকা গ্রাম, ভালো থেকো। ভালো থেকো ঘাস, ভোরের বাতাস, ভালো থেকো। ভালো থেকো রোদ, মাঘের কোকিল, ভালো থেকো বক, আড়িয়াল বিল, ভালো থেকো। ভালো থেকো নাও, মধুমতি গাও, ভালো থেকো। ভালো থেকো মেলা, লাল ছেলেবেলা, ভালো থেকো। বাংলাদেশ ভালো থাকুক। বাংলাদেশ সবসময় আমাদের শুভকামনায় আছে, প্রার্থনায় আছে। বাংলাদেশ আমাদের ছায়ার মতো। সোহেল, আমরা একসাথে চেহারা দেখাই, তোমাদের সাথে হয়তো আমার বিদায় হবে, আমাদের নতুন অতিথিরা ঢুকবে এখন। ফেরদৌস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সোহেল, আপনাকে ধন্যবাদ। এবং নাহিদ, তোমাকে তো ধন্যবাদ দিয়ে লম্বা যতটুকু আছো তার থেকে আর বেশি ছোট করতে চাই না, কারণ তুমি এই সুন্দর আয়োজনটা করেছো এবং আমাদের অতিথিদেরকে এনেছো। আমি খুব চিন্তায় ছিলাম যে আমি সাংস্কৃতিক প্রোগ্রামটা কিভাবে চালাবো, কিন্তু তোমার কারণে আমার কোনো রকমের কষ্ট হয়নি। আলোচনা আপু, আমরা আমি বলবো যে আমি খুব ভালো বোধ করছি যে আমি বাংলাদেশের জন্য একটা এই সময় একটা লাইভ প্রোগ্রামে উপস্থিত থাকতে পারলাম। কিছুটা ভালো লাগবে যে হয়তো একেবারে কিছুই করতে পারছি না, দূর দেশে আছি, হয়তো কিছু একটা হবে। আমি বাংলাদেশের শুভকামনা করি, সবাইকে বিজয়ের আমার শুভেচ্ছা জানাই। ফেরদৌস, বাংলাদেশের সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আপনিও সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আমিও বিদায় নিচ্ছি সবার মতো। আমিও সোহেল ভাইদের মতো স্বস্তি বোধ করছি। আমি আমি আর হয়তো বলবো না, বিজয় আমাদের ছিল, বিজয় আছে এবং বিজয় থাকবে। জয় বাংলা। জয় বাংলা, জয় বাংলা। আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইম স্ট্র্যাটেজি ফোরামের যে 24 ঘন্টা লাইভ চলছে, সেখানে প্রথম সেগমেন্টটা শেষ হয়েছে আমাদের গান কবিতা। এখন আমাদের সেকেন্ড সেগমেন্ট শুরু হচ্ছে। আমার সাথে আছেন জাহানারা নুরি আপা। ওনারা প্রত্যেকের পরিচয় দিবেন। আমি কারো পরিচয় আজকে দিব না, প্রত্যেকে নিজের মতন করে পরিচয় দিবেন। আছেন অরুণা বিশ্বাস, আছেন দিনু বিল্লাহ। জাহানারা নুরি আপা, আপনাকে দিয়ে শুরু। আপনার পরিচয় দর্শক শ্রোতাদের জন্য তুলে ধরবেন এবং আমাদের আজকের যে ট্যাগলাইন জয় বাংলার জয়, সেই অনুষ্ঠানের কিভাবে আপনি যুক্ত হয়েছেন আমাদেরকে সংক্ষেপে জানাবেন। আমি যুক্ত হয়েছি, আমি আসলে দেশের বাইরে আছি, যে কারণে দেশকে খুবই দেশের অভাব বোধ করি। দেশের সবকিছুই আমি জীবনে নাই বোধ করি প্রতি মুহূর্তে। এই অনুষ্ঠানে আসার কারণ লোচন আহ্বান করেছেন, আমি এসেছি। এটা তো একটা কারণই বটে। সবচেয়ে বড় কারণ অবশ্যই দেশ এবং আজকে বিজয় দিবস। বিজয় দিবসকে ছিনতাই করে ফেলার একটা প্রয়াস চলছে, কিন্তু আমরা সেই প্রয়াসের বিরুদ্ধে অবশ্যই জীবন দিয়ে দিতে তৈরি আছি। আর এটা তো ছোট একটা অনুষ্ঠান মাত্র। জাহানারা নুরি আপা, আপনাকে ধন্যবাদ। আমি যাব হচ্ছে গিয়ে আমাদের প্রিয়
মুখ অরুণা বিশ্বাসের কাছে। অরুণা বিশ্বাস, আপনি কে? আপনি বলে দেন, আমি বলবো না। আমি আহ, একজন সংস্কৃতি কর্মী, খুবই নগণ্য সংস্কৃতি কর্মী। দেশকে ভালোবাসি, এই মুহূর্তে দেশে নাই, কিন্তু আমার বিশ্বাস যারা দেশের বাইরে থাকেন, যারা বাংলা ভাষাভাষী, বাংলাদেশের যারা নাগরিক, যারা তাদের কর্মস্থল বা জীবনের প্রয়োজনে যারা দেশের বাইরে থাকেন, বা মুক্তিযুদ্ধের সময় থেকে বা আগের থেকেই, তাদের যে দেশপ্রেম যারা দেশে থাকেন তাদের চাইতে বরঞ্চ আমি মনে করি অনেক বেশি। সো কারণ আমিও দীর্ঘদিন দেশের বাইরে আছি, কিন্তু দেশের কথা বললে যে চোখটা, বুকটা কেমন মোচড়ায়, চোখটা কেমন ভিজে আসে, এটা আসলে যারা অনুভব করবেন বা বোঝেন তারা আসলে এটা বুঝতে পারবেন। সো আজকে বিজয় দিবস, মনটা খুবই খারাপ। শুধু লোচনের ডাকে চলে এসেছি, দেশকে ভালোবাসি, এটাই হচ্ছে আমার বড় পরিচয়। দিনুবিল্লাহ, আমি তো স্ক্রিনে আপনাকে মামা ডাকতে পারছি না। কেন? মানুষজন না মাইন্ড করে, মামা ডাকলে, ভাইয়া ডাকলে, আপা ডাকলে দর্শক শ্রোতারা বলে আপা এটা কি বাসা বাড়ি বানিয়ে ফেললেন কেন? কেন বাসা বাড়ি বানালে কি অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই মামা। দিনুবিল্লাহ, আপনি আমার সাথে যুক্ত হয়েছেন, আমি আপনার সাথে যুক্ত হতে পেরেছি, এটা আমার সৌভাগ্য যে আমি আমার লাইফ স্পেনে আপনার সাথে যুক্ত হতে পেরেছি। অনেক সময় মেসেজ চালাচালি হয়েছে, কিন্তু আমরা একটা স্ক্রিনে বসে কথা বলার সুযোগ হয় নাই। দিনুবিল্লাহ, আপনি আপনার পরিচয়টা তুলে ধরবেন, এটা মানুষের জানা প্রয়োজন। আপনি কে, কেন আমার সাথে আজকে যুক্ত হয়েছেন, আমাদের এই মুভমেন্টের সাথে, আমাদের প্রোগ্রামের সাথে আপনি কিভাবে যুক্ত হয়েছেন, এটা মানুষের জানা প্রয়োজন। কোন পার্সপেক্টিভে এবং আপনার পরিচয়? আমার পরিচয় কিভাবে দেব আমি? আমি একজন মুক্তিযোদ্ধা, এটা আমার সবচেয়ে বড় পরিচয়। কারণ আমি, আমার ভাগ্য ভালো যে ওই সময় আমার একটা যৌবনের ছিল যে ডাকে, সে হেলাল হাফিজের সেই কবিতা, এখনো যুদ্ধে যাওয়ার সময়, আমাদের কিন্তু ঠিক ওই সময়টাই ছিল। এখন তোমাদের কিন্তু যারা সেই বয়স আছে, তোমাদের কিন্তু সেই ভাগ্যটা হচ্ছে না। আমরা কিন্তু খুব সৌভাগ্যবান যে আমরা মুক্তিযুদ্ধে যে গিয়েছিলাম, এবং এটা আমার সবচেয়ে বড় গর্বের বিষয় যে আমি মুক্তিযুদ্ধে গেছি। শুধু আমি না, আমার পরিবারের সবাই গেছে, আমার মা, ভাই, বোন থেকে আরম্ভ করে এমন কেউ বাদ নেই যে গেছে। এবং আমাদের সবচেয়ে বড় লস, মানে যেটা আমরা সবচেয়ে বেশি মানে আমরা হারিয়েছি, রক্ত দিয়েছে, সে হলো শহীদ আলতাফ মাহমুদ, আমার ভগ্নিপতি, আমার বড় বোনের হাজবেন্ড সে। এবং তার সাথে আমাদের অনেক অনেক বেশি হৃদ্যতা ছিল। আমি তার উপরে বই লিখেছি, সুরের বর পুত্র শহীদ আলতাফ মাহমুদ। আমি বহুদিন থেকে, মানে 3 দশকের বেশি হবে আমি প্রবাসে কানাডাতে থাকি, কিন্তু বাংলাদেশকে তো ভুলতে পারি না। বাংলাদেশকে ভুলতে পারি না বলেই কিন্তু আমি মুক্তিযুদ্ধের বিষয়ে আমি লেখালেখি করি। আমার ওটাই আমার পরিচয় যে আমি দিনুবিল্লাহ। মাঝে মধ্যে একটু গান টান করি আর কি, তাও গণসঙ্গীত বিষয়, রবীন্দ্রসঙ্গীত। এবং ওটা নিয়েও আমি একটা বই লিখেছি, মিলিত প্রাণের কলরব, যারা মিলিতভাবে গণসঙ্গীত করে। এবং সেখানে 187টা গান আছে, সবই মুক্তিযুদ্ধ ভিত্তিক। এবং এটা আমি মোটামুটি ভাবে গবেষণা করেই করেছি। তো জানি না এখনকার যে জন্ম, ভবিষ্যৎ প্রজন্ম কবে আসবে আমি ঠিক জানি না। যে প্রজন্মের উপরে আমরা ভরসা করেছিলাম তারা আমাদেরকে যে কি দেখালো সেটা তো আমি ভাষাও প্রকাশ করতে পারবো না। যাই হোক লোচন, এখানে আরো অনেক অতিথি আছে। অরুণা বিশ্বাসকে আমি লিনুর বছর দেখেছি, আমার ছোট ভাই। হ্যাঁ, ও গান টান করে। আমি লিনু ভাইয়ের খুব কাছের মানুষ। আমি তোমাকে ওখানে দেখেছি, আমি গিয়েছিলাম। আমাকে তুমি করে বলবেন, আমি খুব খুশি হব। হ্যাঁ, আমি তুমিই বলছি, আমি তোমাকে দেখেছি ওখানে। আর ওই আপাকে আমি ওরকম ভাবে আমি করিনি। তো আমাকে দেশে থাকতে হয়তো দেখেছেন, কিন্তু নামে মানুষের পরিচয় হয়নি। না না না, যাই হোক, কিন্তু যেভাবেই হোক না কেন, যারা মুক্তিযুদ্ধের সপক্ষে আছে
তারা সবাই আমাদের পরিবার, প্রত্যেকে আমাদের পরিবার, এটা আমাকে স্বীকার করতে আমার হবে। বাবার নাম তো শুনেছেন নিশ্চয়ই, হ্যাঁ, অনিন্দ হ্যাঁ, বিশ্বাস, প্রস্তাব বিশ্বাস, হ্যাঁ, যারা এদেশের সংস্কৃতির পুরোধা। আমার বাবা একজন আর মুক্তিযোদ্ধা। খুব শ্রদ্ধাভাজন উনি। হ্যাঁ, এবং ধরো উম, আমি এসে গেছি অনেক আগে, প্রায় 30-35 বছর আগে আমি প্রবাসী হয়েছি, এবং আমি এমন একটা জায়গায় থাকি যেখানে মানে কোলাহল মুক্ত, নায়াগ্রা রিজনের, আমি একটা ছোট্ট একটা শহরে থাকি, মাত্র 15-16 হাজার লোক থাকে। হ্যামিল্টন? না, আমি মানে এসে মানে কানাডার ভিতরেই আর কি। হ্যাঁ, আমার আমিও এখান তো থেকে কানাডায় থাকি। এসো, এসো একদিন। হ্যাঁ, তো তো ওখানে আমরা বসে একটু আলোচনাতে ঢুকি, কারণ আমাদের এটা 24 ঘন্টার লাইভ, আমাদের এটা শেষ হলে আরেক পক্ষ ঢুকবে। আচ্ছা, কোনো অসুবিধা নেই, বলো কি প্রশ্ন করবে, হ্যাঁ, আপনাকেও করতে পারো, আমাকেও করতে আমি পারো। আমি জাহানারা নুরি আপাকে জিজ্ঞেস করছি আর কি, যে আপা, আপনি তো দীর্ঘদিন ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করেছেন, দেশে ছিলেন বহু বছর। আমার খুব একটা বিস্ময় যে আপা, বাম রাজনীতিটার এই অবস্থা কেন হলো? বাম লোকজন, আপনি তো বাম রাজনীতির সাথেও যুক্ত ছিলেন, বামের লোকেরা এভাবে ডানে কিভাবে হেলে গেল, বামেরা কিভাবে বামের চোখে ডান দেখা শুরু করলো, ডানপন্থী হয়ে গেল, এটা আমার কিন্তু একটা বিস্ময়। আমি ছোট মানুষ হিসেবে আপনার কাছে জানতে চাচ্ছি আপনার অভিজ্ঞতার আলোকে। এটা আসলে আমার কাছে মনে হয় যে আর আমি যে সরাসরি বামের তা নই, কিন্তু আমি চিন্তায় চেতনায় মানুষের সামনে বিশ্বাস করি, এবং আমার আমি লিখি, তুমি জানো, এবং একই সাথে আমি সাংবাদিকতা করি এখন। তো আমি সবসময় সাধারণ মানুষের জীবন নিয়েই লিখেছি এবং লিখছি এখনো, সাউথ এশিয়া নিয়ে লিখি এখন। তো বামদের কথা বামরাই বলতে পারবে তারা কি ধরনের সংকট আছে, কিন্তু ক্রমশ দেখা গেছে যে পাকিস্তান আমল থেকেই, এমনকি ব্রিটিশ আমল থেকেও বামের যে রাজনীতিটা ছিল, বামপন্থীদের যে রাজনীতিটা, সেই রাজনীতিটা খুবই শক্ত ছিল, খুবই একটা প্রাণময় একটা পরিস্থিতি ছিল শুরুর দিকে, গত শতাব্দীর শুরুর দিকে। তারপরে যখন বাংলাদেশ হয়ে গেল, এমনকি ব্রিটিশরা চলে যাওয়ার পরেও পাকিস্তান আমলে, যখন পাকিস্তান তখনও স্বাধীন হয়নি, পাকিস্তান কিন্তু ভারতের সাথে একই দিনে স্বাধীন হয়নি। আমরা অনেকেই ধরে নেই 14ই আগস্ট পালন করে সেদিনই তারা স্বাধীন হয়েছে, তা কিন্তু নয়। ইতিহাস বলে যে ভারত যখন স্বাধীন হয়ে গেছে এবং স্বাধীন মুক্ত একটা জাতি হিসেবে স্বীকৃতি পেয়েছে, তখনও পাকিস্তানের গভর্নর কিন্তু একজন ব্রিটিশ, এবং 1965 সালে সেই গভর্নর চলে যান। তার মানে 1965 সাল পর্যন্ত কিন্তু পাকিস্তান ছিল ব্রিটিশের অধীন, এবং তখনও কলোনি, এবং সে কারণেই কিন্তু পাকিস্তানের থেকে স্বাধীন হওয়ার পরে যে পরিবর্তনটা আমরা করতে পেরেছি, সেই পরিবর্তনটা পাকিস্তান করতে পারেনি এবং করার চেষ্টাও করেনি। পাকিস্তানে এলিট গ্রুপটা এত বেশি স্ট্রং ছিল, বিশেষ করে পাঞ্জাবি গ্রুপটা, যারা বাংলা অংশকেও কলোনি হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে, আবার পশ্চিমের অধিকাংশ অংশকেই তারা কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। এবং তখনও তাদের একজন গভর্নরই ছিল। তারা কোন গভর্নর ছিল, তারপরে তারা মিলিটারি শাসনের দিকে চলে যায়। এখন মিলিটারি শাসন তো তাদের ছিল, যে কারণে তারা কখনোই কোনো সংস্কারের রাস্তায় যেতে পারেনি। আমাদের পক্ষে সুবিধা হয়েছে যে আমরা মিলিটারি শাসনকে উল্টে দিতে পেরেছি। আমরা বন্দুকের মুখে দাঁড়িয়ে লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়ে আমাদের দেশটাকে ছিনিয়ে আনতে পেরেছি, এবং এটা শুধুমাত্র বাংলাদেশের জন্য, শুধু আমাদের জন্য একটা ঐতিহাসিক সময়ে ঐতিহাসিক কাজ তা নয়, এটা গোটা বিশ্বের ইতিহাসে কিন্তু একটা আশ্চর্য ঘটনা। কারণ 19বিংশ শতাব্দীতে আপনি যদি দেখেন, আপনারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে তখন একটা হুজুগ উঠেছিল মুক্তির, স্বাধীনতার। বহু দেশ স্বাধীন হবার চেষ্টা করেছে। যদি আমরা বিয়াফ্রার ঘটনা মনে করি, কি কঠিনভাবে দমন করা হয়েছে তাদের স্বাধীনতার স্পৃহাকে, এবং সেই একই পথে আমরাও যেতাম যদি আমরা এককভাবে এক হয়ে এই জনযুদ্ধটা না করতাম। যে কারণে ওই জনযুদ্ধটা করতে পারার মতো সাহস আমরা দেখিয়েছি বলে কিন্তু পৃথিবীতে ইতিহাসে বাঙালিকে একটা সাহসী জাতি হিসেবে বর্ণনা করা হয়। আমি যে দেশে আছি ইউরোপের, সেখানেও বাঙালির
অনেক কিছু তারা জানে, বন্যার কথা জানে, তারা রাজনীতির সংকটের কথা জানে, কিন্তু এও জানে যে একটা আশ্চর্য সংস্কৃতির দেশ, যেখানে বহুদা বিভক্ত জাতি এক ঐক্যসূত্রে একটা নানা রঙিন সংস্কৃতি নিয়ে বাস করে, এবং এই বাসটা তারা করে আসছে 1000 বছর ধরে। সেই দেশটা স্বাধীন হয়েছে, এবং সেই দেশটা স্বাধীন হয়েও সেই তাদের যে বর্ণিল যে সাংস্কৃতিক ঐতিহ্য সেটা বজায় রাখতে চেষ্টা করছে। সেই ধারাকে নিয়েই তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমাদের গণতন্ত্রের মূল সূত্রটা ওইটাই কিন্তু তারা জানে, এবং আমরা যখন কথা বলি তখন তারা মুগ্ধ হয়ে শোনে সেসব কথা। এখন আপনি যে বলছেন বামের কথা, বাম রাজনীতি কিংবা ডান রাজনীতি, বাম রাজনীতি খুব স্ট্রং ছিল না, শক্তিশালী ছিল না আমাদের দেশে। আমাদের দেশে একটা সময় ছিল, আমি যখন ছোট তখন আমি দেখেছি যে বামদের অত্যন্ত শ্রদ্ধার সাথে দেখা হতো, তাদের ত্যাগ, তাদের তিতিক্ষা সবকিছু নিয়েই খুব শ্রদ্ধার সাথে দেখা হতো। কিন্তু যুদ্ধটা আমাদেরকে এক করেছিল। এখন যে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার স্পৃহা এবং মুক্তিযুদ্ধের যে 4টি নীতি, সেই 4টি নীতি আমাদেরকে এক ঐক্যসূত্রে বেঁধে ফেলেছিল। সেই ঐক্যসূত্রে বাঁধার ফলেই কিন্তু সবাই বলে 3 মিলিয়ন, আমি মনে করি এর চেয়ে অনেক বেশি মানুষ আসলে নিহত হয়েছে স্বাধীনতা যুদ্ধে। মানে আমার ছোট শৈশবের অভিজ্ঞতা যদি আমি ধরি, প্রতিদিনই একটা করে লাশ দেখতে পাচ্ছি। সেইখানে গোটা দেশে 30 লাখ খুবই কম মানুষ, কম হিসেবে ধরা হয়েছে। সেখানে স্বাধীনতার পরপরই ওই যে ঐক্যের জায়গাটাতে, সেই জায়গাটাতে দুটো জিনিস চলে এলো। এক হলো অর্থনৈতিক পরিবর্তনটা, আর আরেকটা হচ্ছে রাজনৈতিক ক্ষমতার জায়গাটা। এই দুটো জায়গায় মধ্যবিত্ত বিভক্ত হতে শুরু করে, এবং সেই বিভাগের একটা অংশ ছিল কিন্তু বাম রাজনীতির কয়েকটা গ্রুপ, কয়েকটা দল, সংগঠন। আরেকটা দিকে ছিল যারা শেখ মুজিবের একচ্ছত্র নায়ক চেহারাটা গ্রহণ করতে পারছিল না। সেটা তো মনে হয় আপা এখনো পারে না। এলিট শ্রেণী তো সেখান থেকে শুরু নিতে পারে না। স্বাধীনতা ছেলে এসে সবার নেতা হয়ে গেছে, এটা তো অনেকেই নিতে পারে না। এলিট নিতে পারেনি, কিন্তু তখন আসলে বাংলার অংশটিতে এলিট বলতে কিছু ছিলই না। বাংলার অংশটিতে একটা ছিল ছোট একটা মধ্যবিত্ত গ্রুপ ছিল, যে মধ্যবিত্ত দলটা বড় স্বাধীন হতে চেয়েছে। স্বাধীন হওয়ার চেষ্টাটা হচ্ছে আসলে অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষমতার জায়গাটায় যাওয়া, এবং সেই জায়গাটায় তারা যেতে পেরেছে। যেতে গিয়ে তারা গোটা দেশকে ঐক্যবদ্ধ করতে পেরেছে নিজেদের পেছনে, এবং সেই দলটি হচ্ছে আমাদের আওয়ামী লীগ। সেই দলের নেতাই হচ্ছে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন মুজিবুর রহমানকে তো পাঞ্জাবের এলিটরা গ্রহণ করতে পারেনি, যে কারণে তার দল ভোটে জেতার পরেও কিন্তু তারা এত তালবাহানা করেছে মার্চ পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত তারা কিন্তু ওই যে বাঙালিকে তারা দেখতে পায় না, যে বাঙালি তাদের কাছে মনে হয় যে অল্প মানুষ, মানুষ, সেই বাঙালি। সেটাই বলছিলাম যে যাবে এত দীর্ঘ যাত্রার পরে এই 2024-এ এসে বামেরা কিভাবে ডানে হেলে গেল। ছাত্র ইউনিয়নের একটা অংশ, সিপিবির একটা অংশ, জামাত ইসলামের কোলে কিভাবে উঠে গেল, এটা কিন্তু খুব একটা গবেষণার বিষয়, যে তাদের মনস্তাত্ত্বের জগতে কি ধরনের আলোড়ন তৈরি হয়েছে যে তারা এই 2024-এ এসে জামাতের কোলে উঠে চলে গেল। ছাত্র ইউনিয়নের কিছু করার নেই। ছাত্র ইউনিয়নের একটা অংশ, এদেরকে এটাও ভুল বোঝার আমাদের উচিত নয় যে ছাত্র ইউনিয়ন গোটাটাই চলে গেছে, তা নয়। একটা অংশ, এবং সেই একটা অংশের সাথে যে অন্য অংশটা দ্বিমত প্রকাশ করে, এটা কিন্তু তারা জানিয়েছেন। সুতরাং ঢালাও ভাবে বললে হবে না। আরেকটা জিনিস খেয়াল করেন যে আমাদের এশিয়া মহাদেশের ক্ষেত্রেই চীন কিন্তু তার ব্যবসার স্বার্থে যে কোনো লোকের সাথে, যে কোনো দলের সাথে চলে যেতে পারে। চীন জামাতের সাথেও চলে আসতে পারবে। সুতরাং যারা চৈনিক তারা হয়তো ভাববে যে চীনের যদি পলিসি এটা হয় যে তারা এক্সট্রিম ডানের সাথেও কাজ করতে পারবে, তাহলে আমরা কেন পারবো না? এটা ভাবতেই পারে এক একটা দল। দেশটা হলো খুব ছোট, এবং এই দেশটায় মধ্যবিত্তের একটা বিশাল কম্পিটিশন আছে। মধ্যবিত্ত কিন্তু পরস্পরের সাথে প্রতিযোগিতা করছে।
সেই প্রতিযোগিতার জায়গায় গিয়ে ওই অঞ্চলে বামকে আসতে দিবে না। ওই অঞ্চলটা খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিকভাবে, গোটা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ এবং সুপার পাওয়ারের জন্য গুরুত্বপূর্ণ। সেই জায়গাতে বামেরা উঠে আসতে চেষ্টা করলেও বাংলাদেশে পারছিল না। বাংলাদেশের সবচেয়ে ভালো যে সিদ্ধান্তটা বামদের একটা দল নিয়েছিল, সিপিপি, যেটা যারা 69 এবং 70 আওয়ামী লীগের সাথে মিলে গিয়ে এক ধরনের এবং 70 মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে একটা অসাধারণ ভূমিকা পালন করেছিল। এখন এই দলটারই কিছু অংশ পাকিস্তান আমলেও কিছু কিছু করে এই দল এবং অন্য দল ভেঙেছে একটু একটু করে, এবং তাদের ভাঙার প্রক্রিয়াটার ভিতরে রাজনৈতিক নানা ধরনের উপাদান কাজ করছিল দেশের ভিতরে এবং দেশের বাইরে। খুব স্বাভাবিক যে আমাদের দেশটা কিছুতেই যেন বাম রাজনীতির শক্তিশালী হতে না পারে তার একটা প্রয়াস সব সরকার চেষ্টা করেছে, সেই প্রয়াসটা রেখেছে সব সরকার। তাহলে আপা আমরা কি বলতে পারি যে তারা এক ধরনের অস্তিত্ব সংকটে ভুগছিল দেখে অস্তিত্ব বাঁচানোর জন্য যা মানে তারা এই কাজটা করেছে, এই ধরনের কোনো কিছু কি? আমি সেটা বলতে পারবো না, কারণ আমি ওনাদের মতো অত দূরদর্শী না। আমি রাজনীতির লোক নই, আমি লেখক মানুষ। আচ্ছা আপা, আমি আপনার কাছে আবার আসবো। আমি অরুণা বিশ্বাসের কাছে যাচ্ছি। আপা, এই যে আপনারা দীর্ঘদিন একটা সাংস্কৃতিক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, আমি যখন আপনাকে দেখতাম টিভিতে বা দেখেছি, আমার আম্মু বলতো, আরে হিতিরে চিনোরি না, হিতি হইলো অমলেন্দু বিশ্বাসের মাইয়া, আরে অমলেন্দু বিশ্বাস আর জ্যোৎস্না বিশ্বাসের মাইয়া। আমার আম্মু এভাবে বলতো। আপনার পরিচয় কিন্তু আমার কাছে সেভাবে যে আপনার পিতা অমলেন্দু বিশ্বাস, আপনার মাতা জ্যোৎস্না বিশ্বাস, তারা কত বড় শিল্পী ছিলেন সেটা আমার আম্মু আমাকে বুঝাতেন। আমি সেভাবে আপনাকে চিনি। আপনারা সম্মিলিত সাংস্কৃতিক জোটের মতন একটা মুভমেন্টের সাথে জড়িত ছিলেন। সেই মুভমেন্টটা, যে মুভমেন্ট আমাদেরকে ছোটবেলা থেকে পথ দেখিয়েছে, আমরা দেশের গান শুনেছি, বিজয়ের গান শুনেছি, সেই সম্মিলিত সাংস্কৃতিক জোট 2024-এ এসে এরকম ভাবে ব্যর্থ হওয়ার কারণ কি? তারা কেন শুধুমাত্র কেউ মারা গেলে শহীদ মিনারে লাশ নিয়ে যে আঞ্জুমানে মফিদুল ইসলামের ভূমিকায় অবতীর্ণ হলো সম্মিলিত সাংস্কৃতিক জোট? আপনার পর্যবেক্ষণ কি ভেতরের মানুষ হিসেবে? আমি তো আসলে অনেক ছোট মানুষ, কিন্তু এই সাংস্কৃতিক জোটের সাথে অনেক বড় বড় মানুষগুলো জড়িত আছে, যারা মুক্তিযোদ্ধাও আছেন এখানে। সো আমাদের বিষয়গুলো না মানে এত এক পেশে হয়ে গেছে। ধরেন আমার বয়স এখন 50+, কিন্তু যারা আমাদের সিনিয়র ছিলেন তারা কিন্তু আমরা এখনো দেখছি ওনারা সিনিয়র আছেন। ওনাদের যে মনোবৃত্তি, আমি খুবই সম্মানের সাথে বলতে চাই যে ওনারা জায়গাগুলো ছাড়তে চান না এবং ওনারা কাউকে তৈরিও করতে চান নাই কখনো যে তাদের রিপ্রেজেন্টেটিভ তাদের মতো করে কথা বলবে, বা যারা কথা বলতে জানে তাদেরকেও এক পেশে করে রাখা হয়েছিল। আমরা যখন থিয়েটার করেছি বলা হয়েছে যে থিয়েটার করো, কিন্তু থিয়েটারে যেহেতু টাকা নাই, পয়সা নাই, থিয়েটার করছো তোমার মনের আনন্দের জন্য, তুমি দেশকে ডেভেলপ করো কালচারাল মানে শিল্প সংস্কৃতির মাধ্যমে, কিন্তু তোমার টাকা দরকার নাই। কিন্তু ওনারা করতেন কি, যারা আমাদের সিনিয়র ছিলেন তারা কিন্তু ব্যবসা করতেন এই নাটকটাকে ব্যবহার করে, সিনেমাটাকে ব্যবহার করে, এই অ্যাডভার্টাইজমেন্ট, ওনারা যেগুলো অ্যাডভার্টাইজমেন্ট এগুলো করেছেন, ওনারা টাকাটা ইনকাম করেছেন। কিন্তু আমাদের মতো আমরা যারা শিল্পী হতে চেয়েছি বা আমরা যারা সাংস্কৃতিক কর্মী হতে চেয়েছি, আমাদেরও তো পরিবার আছে, আমাদেরও পরিবার আছে, আমাদেরও বাবা মা আছে, বা আমাদের অনেকেরই সন্তান সন্ততি আছে, তাদের স্কুলে যেতে হয়, এই পরিবেশের সাথে খাপ খাওয়াতে হয়, মাথা তুলে বাঁচতে হয়। তো তাদের বাঁচবার জন্য হলে তো টাকার প্রয়োজন, সেটা আমরা করতে পারিনি। এটা দীর্ঘদিনের অভ্যাস। ওখানেও কিন্তু এক ধরনের একটা রাগ তৈরি হয়েছে, কারণ ওনারা অনেক বেশি টাকা পেয়েছে। ওনারা, আমি দেখেছি আমাদের সিনিয়র অনেকেই দেখেছি, ওনারা আমাদের মতো শিল্পীদেরকে কখনো পাত্তা দেন না। ওনারা দামি গাড়ি চালিয়েছেন, ওনারা বড় বড় জায়গায় গিয়েছেন, ওনারা প্রত্যেকটি সরকারের সময়ই কিন্তু ওনারাই এগিয়েছিলেন, প্রত্যেকটা সরকারের সময় ওনারাই লাভবান হয়েছে, যার জন্য আমাদের মতো যারা কর্মী ছিলাম বা আমরা যারা সংস্কৃতি শিল্পী ছিলাম আমরা কিন্তু আগাতে পারিনি। সেটা যেমন স্টেজে হয়েছে, সেটা তেমন টেলিভিশনে হয়েছে, তেমনি কিন্তু এটা ফিল্মেও হয়েছে। অনেকগুলো ভাগ আছে তো, তাই হয়েছে। এই জন্য সবার ভেতরে একটা ক্ষোভ তৈরি হয়েছে। আবার
এই যে 2024-এর যে আন্দোলনটা হয়েছে, এইটার আন্দোলনের পেছনে একটা বিশাল গল্প আছে। গল্পটা গল্প না, এটা সত্যি। একদল আসলেন আমাদের এই সাংস্কৃতিক ইয়েতে, তারা কিন্তু আসলে এই সাংস্কৃতিক পরিবারের মানুষ না, কিন্তু তারা অভিনয়টা করলেন যে আমরা সাংস্কৃতিক পরিবারের মানুষ। এরা আওয়ামী লীগের সাথে ছিল, আওয়ামী লীগের সাথে লতায় পাতায় জড়িয়েছিল, আওয়ামী লীগের সমস্ত কাজগুলো এরা করেছে। আমরা কিন্তু কোথাও নাই। মানে আমরা যারা বাংলাদেশ বিশ্বাস করি, আমরা যারা বঙ্গবন্ধুকে বিশ্বাস করি, আমরা যারা জয় বাংলা বিশ্বাস করি, আমরা কিন্তু কোথাও নাই, কোথাও নাই। কিন্তু রাষ্ট্রের সংকটে কিন্তু আমাদের মতো সাধারণ সাধারণ শিল্পীরাই এগিয়ে গেছি। তো এরা করেছে ওই যে ধর্মটাকে ব্যবহার করেছে, কারণ আমাদের সাংস্কৃতিক অঙ্গনে এত সুন্দরভাবে এটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এরা সমস্ত কাজই করেছে, কিন্তু সেই সাথে ধর্মটাকেও সুন্দর করে ঢুকিয়েছে। আমাদের ধর্মটা অবশ্যই সম্মানের, অবশ্যই অনেক কি বলবো, মানুষের অনেক মানে ব্যক্তিগত বিষয়, এটা অনেক শ্রদ্ধার বিষয়, অনেক স্পর্শকাতর জায়গা, কিন্তু এটাকে তারা খুব সুন্দর করে ব্যবহার করেছে। ব্যবহার করে আমাদের যারা সুস্থ সংস্কৃতির সাথে আমরা জড়িত, তাদেরকে ওরা একটা আইসোলেটেড একটা রূপ দেওয়ার চেষ্টা করেছে। যাদের একজন প্রধান, উনি কিন্তু এখন আমাদের মানে কি বলবো, এখন উপদেষ্টা হয়েছে। উনি যেটা পেরেছেন, এবং আমাদের যারা, আমাদের একটা গ্রুপ ছিল, আমি এই প্রসঙ্গে আনতে চাই, একটা গ্রুপ ছিল আলো আসবে, একটা গ্রুপ, আমরা একটা ছিলাম, আমরা সবাই কোথায় যাব, কখন কোথায় দাঁড়াবো, এইসব নিয়ে আমাদের কিছু কথা হতো। ওইখানে কিন্তু এমন কোনো রাজনৈতিক কোনো কথা নাই, রাজনৈতিক কোনো, বরঞ্চ সব বাচ্চা মানে ছেলে মানে স্টুডেন্টদের পক্ষেই ছিল যে স্টুডেন্টদের সাথে বসা উচিত, স্টুডেন্টদের সাথে কথা বলতে হবে, যারা জনপ্রিয় তাদের যাওয়া উচিত, স্টুডেন্টদের পক্ষেই কথা বলার কথা ছিল, সবসময় ওটাই ছিল আমাদের কথা। এবং সাংবাদিক ভাই বোনদের পক্ষে আমরা কথা বলেছি, পুলিশদের নিয়ে কথা বলেছি, একজনও কিন্তু আমরা কোথাও কখনো কারো বিরুদ্ধে একটি কথাও বলি। তো হাসপাতালে 4টা, আমি একটু শেষ করি, সরি। না, আমি এখানে একটা জিনিস শুধু অ্যাড করতে চাই, যদি কথা বলেও থাকেন, হ্যাঁ, ওটা তো আপনারা একটা ক্লোজ সার্কিটে মানে সার্কেলে কথা বলেছেন, সেই জিনিসের যখন আমরা একজন আরেকজনের সাথে ব্যক্তিগত আলাপ করি বা গ্রুপে আলাপ করি, সেটার স্ক্রিনশট যে দেয়, তার মতন ছোট লোক কি পৃথিবীতে আর জন্ম নিয়েছে কিনা, এটা আমি আপনাকে জানতে চাই। না, সেটা তো আমি তো এইভাবে বলবো না, কারণ সেই মানুষগুলো আসলে ওদেরই মানুষ, মানে ওদেরই মানুষ। এই যে অভিনয় করাটা, আমরা তো স্ক্রিনে ক্যামেরার সামনে অভিনয় করি, কিন্তু ওরা প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সবার সাথে অভিনয় করেছে, এবং ভুলটা তো ওদের, আসলে ভুলটা কিন্তু আওয়ামী লীগের, যে ওনারা মানুষ চিনতে পারেন নাই, আমরা কিন্তু কোথাও নাই। এবং যারা এখানে আলো আসবে গ্রুপে ছিল, তারা অধিকাংশই কিন্তু এখনো কাজ করছে, আমরা কয়েকজন কাজ করছি না, বা আমরা কয়েকজন ভিকটিম। হাসপাতালে আগুন ছিল, সরি দিনু ভাই এবং নুরিয়াপা, আপনাদের সবাইকে বলছি, হাসপাতালে আগুন ছিল 4 তারিখে, হাসপাতালে আগুন, এবং সন্ত্রাসীরা হাসপাতালে ঢুকে গেছে, রুগীরা চিৎকার করছে। রুগীরা কখন মানুষ হাসপাতালে, স্পর্শকাতর সময়ে কিন্তু মানুষ হাসপাতালে যায়, রুগীরা চিৎকার করছে, এবং হাসপাতালে ভীষণ রকমের আগুন। তো আমাদের একজন সহকর্মী বলল সকাল থেকে আগুন জ্বলছে, হাসপাতালে কেউ নাই, কেউ ঢুকতে পারছে না। তখন আমি বলেছি গরম জল দিলে, এই কথাটা কি আমার অপরাধ? এবং এটা তো সারা ওয়ার্ল্ডেই ধরেন যখন ছত্রভঙ্গ করা হয় তখন কিন্তু গরম জল দেওয়া হয়, সেটা হয়তো একটা ওয়ার্ম ওয়াটার, যেটা দিলে কারো ক্ষতি হয় না। আমি তো অন্য কিছু বলি নাই, ছত্রভঙ্গ করার জন্য বলছি, যাতে রুগীগুলা বাঁচে। এবং রুগীর আত্মীয় স্বজনরা চিৎকার করছিল, এবং যেন ফায়ার ব্রিগেডকেও ঢুকতে দেওয়া হচ্ছিল না, সেইটাকে তারা স্ট্যাবলিশ করছে। বিকজ আমি মাইনরিটি, এটা মাথায় রাখেন আপনারা, আমি অমলেন্দু বিশ্বাসের সন্তান, আমি অরুণা বিশ্বাস, আমি মাইনরিটি। আমাকে দিয়ে ওরা এই কাজটা খুব সুনিপুণ ভাবে করিয়েছে। এবং আমাদের যে নাম্বারগুলো, লোচন, প্রত্যেকটা শিল্পীর যে নাম্বার, পার্সোনাল নাম্বারগুলো, সেগুলো তারা সারা বাংলাদেশের মানুষকে দিয়ে দিল। বাংলাদেশের মানুষ তো আসলে কতটুকু শিক্ষা আছে আমি জানি না, তারা যে ছোট্ট একটা থাম্বনেল দেখলেই হলো, তারা এখনো পর্যন্ত আমাকে কি যে অশ্লীল অশ্রাব্য কথা বলে,
কারো বিবেক নাই। এবং শিক্ষিত মানুষকেও দেখেছি, আমার কাছের মানুষকে দেখেছি, যারা আমার বাসায় এসে খেয়েছে, ঘুমিয়েছে, আমাকে, আমি যাদেরকে কাজ দিয়েছি, আমার প্রোডাকশন টাকা দিয়েছি, তারাও কেউ উপরেরটা পড়ে না, সবাই নিচে ওই একটাই পড়ে। এবং যে সাংবাদিক বা যেসব সাংবাদিকরা এবং সুনিপুণ ভাবে এটা করিয়েছে, এইভাবেই আমরা আমাদের এখন যারা সিনিয়র তারা তো কেউ কথা বলছেন না, তাদের উচিত ছিল আমাদের পাশে দাঁড়ানোর, তারা কিন্তু কেউ দাঁড়ান নাই। তাহলে অবশ্যই এই ডিভাইডেশনটা তো হবে, এটা খুবই স্বাভাবিক। কারণ এটাও কিন্তু মেটিকুলাস প্ল্যানের মধ্যে একটি, যে শিল্পীদেরকে যদি তুমি আলাদা করতে পারো, শিল্পীদের যারা সাংস্কৃতিক, কারণ বঙ্গবন্ধু যুদ্ধটাই করেছিলেন সাংস্কৃতিক যুদ্ধ, যে যুদ্ধের সাথে পাকিস্তানি আর্মিরা পারে নাই। না হলে এত গানের সৃষ্টি কিভাবে হলো, এত গান কিভাবে হলো? এই গান, আমাদের কবিতা, আমাদের নাটক, আমাদের যাত্রা, সব তো সংস্কৃতির মধ্যে পড়ে। এই সংস্কৃতির যুদ্ধটা হয়েছিল বলেই কিন্তু বঙ্গবন্ধু সাকসেসফুল হতে পেরেছিলেন। এই জন্যই আমরা কিন্তু ব্যর্থ হয়েছি, কারণ আমরা এদের সাথে পেরে উঠি নাই। অরুণা বিশ্বাস, এই যে গরম জলের কথা বললেন, আপনাকে আমি মনে করিয়ে দিতে চাই যে আমাদের প্রিয় অন্তর্বর্তী সরকার 7 কলেজ যখন বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য পাগল হয়ে গেল কিছুদিন আগে, তখন কিন্তু তারা নিজেরাও গরম জল ব্যবহার করেছে। ক্ষমতায় গেলে সবারই গরম জল ব্যবহার করতে হয়, কারণ জানমালের নিরাপত্তা দিতে হয়, আইন শৃঙ্খলা রক্ষা করতে হয়, এবং ওটার একটা উপকরণ গরম জল, লাঠি, রাবার বুলেট, সব টিয়ার গ্যাস। আমরা সারা ইউনিভার্সিটি লাইফ টিয়ার গ্যাসের শেল খেয়েছি, ওটা আমরা ওন্ডা দিয়ে পেয়েছি, আবার মেরে দিয়েছি। আসলে আমি তো ওইভাবে মাঠের কর্মী না, কিন্তু আমার বাবা মাকে দেখেছি যে যুদ্ধটা তো আসলে অনেক ভাবেই করা যায়। আমার বাবা মুক্তিযুদ্ধের সময় কলকাতায় ছিলেন, নট্য কোম্পানিতে যাত্রা করতেন সারা রাত, সারাদিন। এই যে আমাদের সঞ্জিদা খাতুন আছেন, ওনাদের সাথে সবাইকে সারাদিন গান গেয়ে গেয়ে টাকা উঠাতেন এবং মুক্তিযোদ্ধাদেরকে সহায়তা করতেন। সেগুলো তো করেছে। তো আমি তখন অনেক ছোট, আমি কিন্তু তখন স্কুলে পড়ি, ভারতেশ্বরী হোমসে ভর্তি হয়েছি, আমাকে রেখে বাবাকে চলে যেতে হয়েছে, দেশ ত্যাগ করতে হয়েছে। সো হয় কি, সেই হিসেবে যুদ্ধ তো আমিও করেছি, মানে মুক্তিযুদ্ধ। আমার তো বাবা মা ছিলেন না, এবং আমার সেই সময় নাম ছিল বেবি ইসলাম, কারণ পাকিস্তানি আর্মিরা আসবে, ছোট ছোট বাচ্চা ভারতেশ্বরী হোমসে, এবং যারা সিনিয়র ছিলেন বা একটু ছোট, একটু কিশোরী, তাদেরকে লুকিয়ে রাখা হয়েছিল পাকিস্তানি আর্মিরা যেন তাদের দিকে তাকাতে না পারেন। তো যুদ্ধটা তো এক একজনের এক এক রকম, সবাই তো আর পিস্তল নিয়ে যুদ্ধ করেন নাই, কিন্তু কেউ, অনেকে মাঠে ছিলেন না, কিন্তু আমার বাবা মাও তো যুদ্ধটা করেছেন। আমি সেই কথাটাই বলেছি যে সেভাবেই আমরা তাকে চিনি। আমার মা আমাকে সেভাবেই চিনিয়েছেন যে উনি মুক্তিযুদ্ধের সময় কিভাবে সাংস্কৃতিক কর্মী হিসেবে কাজ করেছেন, আমার মা আমাকে সেভাবেই শিখিয়েছেন। আমি সেভাবেই আপনাকে চিনি। আপনার পরের কাজ দিয়ে তো আপনাকে চিনি, কিন্তু আপনার পিতার জন্য, আপনার মাতার জন্য আমি আপনাকে আরো বেশি চিনি। আমার আম্মু আমাকে সেভাবেই শিখিয়েছেন। মামা দিনুবিল্লা, মামা আমরা চলে এসেছি মুক্তিযুদ্ধের কাছে। মামা, আপনি আমাদের সাথে মামা আজকে একটু শেয়ার করবেন আপনাদের সবাইকে যেভাবে তুলে নিয়ে গেল মুক্তিযুদ্ধের সময়, তারপর আলতাফ মাহমুদকে যেভাবে নিয়ে গেল, হত্যা করা হলো, এগুলা নতুন প্রজন্মের তো মামা জানার দরকার। আপনারা যারা জীবিত তাদের মুখ থেকে শুনলে এটা শিহরণটা অন্যরকম হয়। আপনি যদি একটু বলতেন যে মুক্তিযুদ্ধের সময় আপনাদের কি অবস্থা ছিল, কি পরিপ্রেক্ষিতে আপনারা কোথায় কে গিয়েছেন। আমরা জানি যে আপনাদের সাথে কি হয়েছে, নতুন প্রজন্ম তো জানে না। নতুন প্রজন্ম যদি জানতো মামা, শহীদ বুদ্ধিজীবীর সন্তান যেমন শমীক আয়সার, তাকে আজকে ভুয়া মামলায় জেলে থাকতে হতো না। খুব কষ্ট লাগে। এটা খুব বড় ক্যানভাস তুমি যেটা বললে। আমি কিন্তু লিখেছি, কিন্তু আমাদের এই প্রজন্মের ছেলেরা তো মানে ওরকম ভাবে পড়াশোনা করে না। হ্যাঁ, একদমই করে না। আমি তোমার আলতাফ ভাই সম্পর্কে সুরের বরপুত্র বলে একটা বই, এটা অবশ্য আবার পড়ে না বলবো তাও না, এটা 3য় সংস্করণ চলছে। হ্যাঁ, এবং আলতাফ মাহমুদকে জানতে গেলে তোমাকে ওটা বলতে হবে। যেমন এই যে অরুণা বিশ্বাস বললো, অমলেন্দু বিশ্বাসকে জানতে হলে তো অমলেন্দু বিশ্বাসের ভিতরে ঢুকতে হবে। হ্যাঁ, তার ভিতরে ঢুকে দেখতে হবে উনি কি করেছেন, ওনার যাত্রাগুলো
দেখতে হবে, মানুষকে জানাতে হবে যে উনি কিভাবে মানুষকে উদ্বুদ্ধ করেছে। ঠিক ওইভাবে আলতা মাহমুদকে জানতে গেলে ওইভাবে, জহির রায়হানকে জানতে গেলে ওইভাবেই জানতে হবে, শহীদুল্লাহ কায়সারকে জানতে হবে। ওই যে ও যে বললো যে আলো আসবে, ওই আলো আসবে করতে গিয়েই তো মনে হলো যে শমী কায়সার ধরা পড়ে গেছে। আমার কাছে মনে হয়েছে আজকে শমী কায়সারকে তোমার একটা ইয়েও দেয়নি, তোমার তাকে ভালো জায়গায় থাকারও একটা ব্যবস্থা করেনি। হ্যাঁ, যাই হোক, এগুলা আমাদের 24-এর বিপ্লব বলে গণজাগরণ, কিসের জাগরণ আমি জানি না। এই জাগরণের জন্য একটা কবিতাও হয়নি, একটা ভালো গানও হয়নি, হ্যাঁ, একটা ভালো শিল্প সাহিত্য কিছুই হয়নি, কিন্তু ওটা জনগণের নাকি হয়ে গেছে। যাই হোক, জোর কবিতা করে অনেক হয়েছে, কবিতা হ্যাঁ হয়েছে। হয়েছে জানি না। হ্যাঁ, তো গান কি হয়েছে জানি না, ও যে কি কার বাপের গান এইসব নিয়ে, এইসব গান তো হবে না। আমি মানে যত নোংরামি আছে, যত গালি আছে, এই সময় উৎপত্তি হয়েছে যত নোংরা গালি। সেটাই যদি তোমার বিপ্লব হয়, আর আমাদের বিপ্লব তার যে সে 48 থেকেই বলো যে বিপ্লব আরম্ভ হয়েছে। হ্যাঁ, যেদিন 48 আরম্ভ হলো, 47 48 আমরা যে স্বাধীন মানে পাকিস্তান স্বাধীন হলো, তার 3 মাস পর থেকেই তো আমাদের উপরে অত্যাচার আরম্ভ হয়ে গেল। এই বাংলা ভাষা হবে না, এই হবে না, সেই হবে না। সেটাই তো আবার গিয়ে 52-তে 52-তে আন্দোলন হলো, 54-তে আন্দোলন হলো। এবং তুমি যদি ওইভাবে দেখো, আমি আমার বইতে উল্লেখ করেছি, প্রতিটা জায়গায় আলতাফ মাহমুদ জড়িত ছিল। হ্যাঁ, জহির রায়হানরা জড়িত ছিল, শহীদুল্লাহ কায়সাররা জড়িত ছিল, এবং এদেরকে কিন্তু একে একে মেরেছে সে। হ্যাঁ, আমি কত নাম বলবো বলো? আমি তো যেহেতু বললাম যে আমি তো, আর আমার কথা বলতে গেলে তো আমি আবার বলতে হয় আমি একজন হিন্দু মানুষের কাছে মানুষ হয়েছি। আমার মা দিয়ে দিয়েছিল প্রফেসর অজিত গুহর কাছে, তাকে সেবা করার জন্য। কি কারণ? 52-তে অজিত গুহকে স্লো পয়জনিং করে মেরে ফেলার চেষ্টা করেছিলেন, কুজো হয়ে গেছে। মা বললেন দাদাবাবুকে সেবা করার জন্য তোমাকে দিয়ে দিলাম। আমি তাকে দেখেছি, সেখান থেকে আমি এসেছি। এসে আজকে তুমি যে প্রশ্নটা করলে যে আমাদেরকে কিভাবে ধরে নিয়ে গেল আলতাফ মাহমুদ, কিভাবে, কিন্তু বিশাল বিশাল ক্যানভাস। হ্যাঁ, তো আমি ছোট্ট করেই বলি, ক্র্যাক প্ল্যাটুনের সাথে জড়িত ছিল আলতাফ মাহমুদ, এবং তার সাথে আমরাও জড়িয়ে গেলাম বিভিন্নভাবে। এখন আমাদের বাসাটা কি একটা দুর্গ বাড়িতে পরিণত হলো। আমি একটা লেখা লিখেছি, হ্যাঁ, আমাদের দুর্গ বাড়ি বলে আর কি। হ্যাঁ, তো সেখানে ধরো অনেকগুলো অপারেশন করার পরে, রুমি, বদি, জুয়েলেরা অনেকগুলো অপারেশন করলো। সেখানে আমাদের একজন কমান্ডার ছিল, তার নাম সামাদ ভাই। সামাদ ভাই, আলতাফ ভাই ভীষণ জড়িত ছিল এগুলাতে। হোটেল ইন্টারকন্টিনেন্টালে যেদিন বোমাবর্ষণ করানো হলো, এবং সেখানে কেন করানো হলো? কেনেডি আসার কথা ছিল। কেন? উনি এসে দেখবেন যে আসলে কি ঘটনাটা ঘটছে। কিন্তু কেনেডি উদ্বাস্তু দেখলো, 1 কোটি উদ্বাস্তু কলকাতায় গেছে, ওগুলা দেখে উনি ওখান থেকে ফ্লাই করে চলে গেলেন। উনি আর পাকিস্তানে কিন্তু আর আসেননি। এগুলা কিন্তু ইতিহাস, তাই না? কিন্তু এই যে কষ্ট করে তোমার ওর ভিতরে, হোটেল ইন্টারকন্টিনেন্টালের ভিতরে যে তোমার এগুলো নেওয়া হলো, এক্সপ্লোসিভ গুলো, কারো হাত ব্যান্ডেজ করে, কারো মোজার ভিতরে, কারো জুতার ভিতরে করে নিয়ে গেল। তখন বলা হলো আসুক বা না আসুক, আমাদের বোম ফোটাতেই হবে। তার কারণ ওখানে সব জার্নালিস্টরা ছিল, ইন্টারন্যাশনাল জার্নালিস্ট। ওখানে বোমাবাজি করা মানেই জানিয়ে দেওয়া হবে, যে সমস্ত পৃথিবী জানতে পারবে যে পূর্ব পাকিস্তানে যুদ্ধ হচ্ছে এবং গেরিলারা যুদ্ধ করছে। এবং সেই যুদ্ধে ওটা কিন্তু বোমাটা ফাটানো হয়েছিল। কিন্তু প্রবলেমটা কি হলো? অনেকগুলো অস্ত্র বেঁচে গেল, সবগুলো তার করা যায়নি। তখন এই অস্ত্রগুলো কোথায় রাখা হবে? কেউ কিন্তু সে দায়িত্ব নিতে চাইল না। কিন্তু আলতাফ মাহমুদ কিন্তু সে ঘাড় পেতে নিয়ে নিল যে ঠিক আছে, এই অস্ত্রগুলো আমাদের কাছে থাকবে, আমার কাছে থাকবে। তার একটা অস্টিন ক্যামব্রিজ গাড়ি ছিল সেই আমলে, পুরো ওটার ভিতরে পুরো গাড়ি ভরে যেভাবেই হোক পাকিস্তান আর্মির চোখ ফাঁকি দিয়ে আমাদের বাড়িতে নিয়ে আসা হয়। এবং সে এক বিশাল কাহিনী। পাশের বাসায় এক হাউস ছিল, সেই হাউসের ভিতরে রাখা হলো। আমরা অনেক কষ্ট করে ওগুলো রাখলাম, সমস্ত এক্সপ্লোসিভ এসে। তারপরের ঘটনা তো
জানো, মানে সবাই অনেকেই জানে যে বদি ধরা পড়ে গেল প্রথম। এবং বদি কেন ধরা পড়ে গেল? তার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, হ্যাঁ, তাকে ধরিয়ে দিল মাত্র 2000 টাকার বিনিময়ে। তাস্কিল ছিল সেখান থেকে গিয়ে। তো এখন আমি আর নামটা বলতে চাই না, হ্যাঁ, সে গিয়ে তাকে ধরিয়ে দিল, বদি ওখানে ধরা পড়ে গেল। এই বদি ধরা পড়ার সাথে সাথেই কিন্তু তাকে যে অত্যাচারটা করা হলো, আর তখন তো সেলফোনের যুগও ছিল না, টেলিফোনও সবার বাসায় ছিল না, ও অত্যাচারে কিছু নাম বলে দিল। তখনই জনে জনে পাকিস্তান আর্মিগুলো উইদিন আওয়ার বলো, মানে কিংবা 10-12 ঘন্টার ভিতরে সবাইকে ধরে ফেললো। সেখানে জুয়েল ধরা পড়লো, রুমি ধরা পড়লো, হাফিজ ভাই একজন খুব ভালো একজন শিল্পী ছিলেন, খুব ভালো, আলতাফ ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট ছিলেন। আমরা ধরা পড়ে গেলাম। হাবিবুল আলম যে বীর প্রতীক, এখন তার বাসায় ও তো কোনোভাবে ছুটে গেল। কি হলো সেই ঘটনাটা খুব খুব মর্মান্তিক। আমাদের বাসাটা তোমার সকালবেলা ঘিরে ফেললো, ঘিরে একদম আলতাফ মাহমুদ কোন, হ্যাঁ আলতাফ মাহমুদ জানোই যে মানে সে এক বীর, সে স্ট্রেট বেরিয়ে বললো আমি আলতাফ মাহমুদ। হ্যাঁ, তারপর তো যা হয় আর কি, বাদ দিয়ে মারতে তাকে মানে এই করে দিল। কিছুতেই বলবে না কোথায় কি আছে না আছে। কিন্তু একদম যেটা খুব লোমহর্ষক আর কি, পিস্তল ধরে মাথার মধ্যে বললো যে আমি 10 পর্যন্ত গণবো, 10-এর ভিতরে যদি তুমি না বলো তোমার চোখের সামনে তোমার মেয়েকে মারবো। এই যে তোমার বান্ধবী শাওন, তখন মাত্র 3 বছর বয়স, বুঝছো, মানে মাথায় গুলি রেখে বলছে তোমার মেয়েকে মারবো, তোমার স্ত্রীকে মারবো, মাকে মারবো, সবাইকে এক এক করে মারবো। হ্যাঁ, মানে তুমি বোঝো যে সে মানে আমাদের চোখের সামনে হচ্ছে ওগুলা সব। তখন বলতে বাধ্য হলো আর কি। হ্যাঁ, বাধ্য হলো কোথায়, ওখানে নিয়ে গেল, ওই মারতে নিয়ে গেরিলা ছবিটা বোধহয় দেখেছো, ওখানে কিছুটা আছে ওখানটায়, যে কিভাবে আমাদেরকে নিয়ে গেল। আমরা সব আর্মস গুলো উঠালাম, উঠানোর পরে আমাদেরকে যে ধরে নিয়ে গেল সে আর্মি এসে, তারপরে অত্যাচারের কাহিনী তোমাকে কি বলবো। কিন্তু যে মানে ধরিয়ে দিয়েছে, যে আপনি তার নামটা বললেন না, ওটা তো ইতিহাসের অংশ। কে যে ধরিয়ে দিয়েছিল তার নামটা বলতে চাইলেন না? বলবো, অবশ্যই বলবেন, ওটা ইতিহাসের অংশ। হ্যাঁ, উনি আমাদেরকে ধরিয়ে দিলেন আমাদের সামনে। হ্যাঁ, আলতাফ মাহমুদকে একদম সামনাসামনি। আমি আমার বইতে লিখেছি নামটা, আমি বলি, আবারও বলছি, ওনার নাম হলো সামাদ, আমাদেরই কমান্ডার ছিল। উনি কিন্তু আবার বীর প্রতীকও পেয়েছেন, উনি এখনো বেঁচে আছেন, কোনো অসুবিধা নেই, অনেকেই বেঁচে থাকে। কিন্তু উনি কিন্তু এসে বললেন যে হ্যাঁ উনি আলতাফ মাহমুদ, ওনার কাছে আমি আর্মস দিয়েছি। তখন তার অস্বীকার করা যায় না। হ্যাঁ, আপনি যদি আমাকে বলেন যে আমি আপনার সাথে, আমাকে আর্মস দিয়েছেন, সেটা অস্বীকার করা যায় না। তারপরে যে আমি বললাম যে মাথার পরে গুলি ধরে বললো যে আমি 10 গণবো, না হলে তোমার সামনে তোমার মেয়েকে মেরে ফেলবো। এগুলো তো ঘটছে আমাদের সামনে। হ্যাঁ, আমি বলি যে নাই তাই নাই, কিন্তু আমি এখানে বলতে চাচ্ছিলাম না যে এটা তো একটা বিশাল প্ল্যাটফর্ম, আমি ওইভাবে, কিন্তু বলতে অসুবিধা নেই। আমাদের ভেতরে যে ফাটলগুলো আছে সেগুলো আমাদের জানা দরকার এখন। কি বলেছেন জানা দরকার, কেন আজ 24-এ সে তো ওই যে অরুণা যে কথাটা বললো, খুব অত্যন্ত মানে নিজেদের লোকগুলো চেনা যায়। হ্যাঁ, এবং আমার কানে তো এটাও আসছে, সুমি কিন্তু অরিজিনাল লুকিয়েছিল, ও একদিন শুধু বাসায় গেছিল, তার আশেপাশের লোকরা বলে দিচ্ছে সুমি বাসায় আসছে, ধরিয়ে দিয়েছে। আমার কাছে সরি দিনু ভাই, আমার একটা জায়গায় মনে হয়েছে, সরি ইন্টারাপ্ট করলাম, আমার কাছে মানে কিছু বেয়াদবি নিয়েন না, আমার কাছে মনে হয়েছিল যে আপনাদের সবাইকে বলছি, আমার কাছে মনে হয়েছিল এই যে ইউনিভার্সিটিতে তোফাজ্জলকে যে ভাত খাইয়ে মেরে ফেললো না,
হ্যাঁ হ্যাঁ আমার ঠিক মনে হয়েছে আমার সহকর্মীরা যাদের সাথে আমি অভিনয় করেছি, যাদের সাথে আমার দীর্ঘদিনের বন্ধুত্ব, যাদের সাথে আমি বিছানা শেয়ার করেছি, যাদের জন্য হয়তো আমি আমার প্রিয় বিছানাটাও ছেড়ে দিয়েছি, আমার ভাতের প্লেটটা তাকে দিয়েছি, এবং আমার বিশ্বাস করেন আমার ইমোশন মানে আমার মনে হয়েছিল যেই সাংবাদিক ভাইটা আমার একটা ইন্টারভিউ নেওয়ার জন্য আমার পিছন পিছন ঘুরেছে, দিদি 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 দিদি, বা তারা মনে হয় আমার সিচুয়েশনটা শুধুমাত্র একটি শব্দের জন্য আগে পিছিয়ে একদম পড়ে নেই এরা কেউ। আমার কাছে মনে হয়েছিল ওরা চাইছিল আমার অবস্থাটা যেন তোফাজ্জলের মতো হয়। এটা আমার প্রতিদিন মনে হয়, প্রতি মুহূর্তে মনে হয়, এবং প্রতিক্ষণ মনে হয়, প্রতিক্ষণ মনে হয়। এটা এত নিষ্ঠুর, শিল্পীরা কিভাবে এত নিষ্ঠুর হয়, হ্যাঁ আসলে এত জানো ভয়ঙ্কর। মানে বিশ্বাস করেন এরা হ্যাঁ হ্যাঁ নিজেদেরকে আমি বিশ্বাস শিক্ষিত করি দাবি করছে, অথচ একটি মানুষ, একটি লাইন, আমি কেন বলেছি কথাটা, ধরেন আমি যদি কোনো অন্যায়, আমার তো মনে হয় আমার সহকর্মী যদি কোনো অন্যায় করে থাকতো, আমার সহকর্মী যদি কোনো ভুল করে থাকতো, তাকে আমি ঘরে ডেকে নিয়ে আমি পিটাতে পারি, মারতে পারি, বকতে পারি, কিন্তু সবার সামনে সারাটা বাংলাদেশ যেভাবে ওরা এত সাকসেস, মানে এইটা আরেকটা মেটিকুলাস প্ল্যান ছিল। এরা কি সুন্দরভাবে শুধুমাত্র অরুণা বিশ্বাস হওয়ার কারণে, দেখেন আমি কিন্তু গত মানে আওয়ামী লীগের সময় কোথাও নাই, আমি কোথাও নাই, আমি কোনো নীতি নির্ধারণের জায়গা নাই, আমি এমপি না, মন্ত্রী না, আমি কোনো বঙ্গবন্ধুর ছবিতে নাই, কিচ্ছু করি নাই, কোনো জায়গাতে নাই। এটা আমার, আমি এটাকে আমি আমার ক্ষোভের জন্য বলছি না, আমি যোগ্য না ছিলাম না, হয়তো তারা মনে করে নাই, কিন্তু এই একটি শব্দের জন্য আমার সহকর্মী, প্রত্যেকটা সহকর্মী যারা মানে প্রশংসা করতে করতে তারা আমাকে পারলে মনে হচ্ছিল সামনে পেলে মনে আমাকে আগুন দিয়ে জ্বালায় দিত, ঠিক তোফাজ্জলের মতো করত। হ্যাঁ হ্যাঁ এত হিংস্র শিল্পী, এরা কি শিল্পী? এটা শিল্পী হতে পারে? আমি আমি বিশ্বাস হয়তো করি প্রবাসে আছি, আমি তো অনেক খবর দেখি, অনেক কিছু দেখি। হ্যাঁ তুমি কাঁদছো, না, আমি তো মানে ঘুমাতে আমার পারি। এটা কষ্ট, মানে কি যে এটা বিশ্বাস করেন দিনু ভাই, এটা একটা শব্দ কেউ পড়লো না, একটা উপরের লাইনটা কেউ পড়লো না, হাসপাতালে রুগী, এটা কেউ পড়লো না। তার মানে যারা হাসপাতালে ঢুকতে দিচ্ছিল না তারা যদি ছাত্র হয়ে থাকে, তার মানে কি ছাত্ররা সন্ত্রাসী? এখন কি আমি বলবেন জানি না বলেন। ছাত্ররা সন্ত্রাসী নাকি টোকাইরা আমরা সন্ত্রাসী। বলি না তো, আমরা তো বলার মতো স্পর্ধাই নাই আমাদের, আমরা সন্ত্রাসী কেন বলবো তাদেরকে? কিন্তু যারা ঢুকতে দিচ্ছিল না তারা কারা আসলে? এখন তুমি যদি ওইভাবে উচ্চারিত করো, হ্যাঁ আমরা তো অবশ্যই আজকে যাদেরকে প্রজন্ম আমরা বলি, ছাত্র বলি, তারা যে কর্মকাণ্ডগুলি করলো, তাদেরকে তোমাকে মানে মনে হয় সেই 69 কিংবা 62 ছাত্র এরা? আমরাও তো সেই আন্দোলন করে আসছি, রবীন্দ্রনাথকে বন্ধ করে দিচ্ছে, সেই আন্দোলন করিনি? আমি তো তখন ছায়ানটে ছিলাম। এইসব বলে তো আমরা কি করছি বেগম রোকেয়াকে যে অশ্লীল অশ্রাব্য কথা বলতেছে, এটা কি আমরা, আরে আপনি ছাত্রছাত্রীদের কথা বলতেছেন, শিক্ষিত ডক্টরেট, ওনারা রবীন্দ্রনাথকে নিয়ে কথা বলছেন, ওনারা কাকে নিয়ে কথা বলছেন না, কাকে নিয়ে বলছেন না, এবং কেন বলছেন আমি জানি না কেন বলছে। ওই জন্যই হয়তো এখানে হয়তো বিস্তৃত আলাপ করা যাবে না, কিংবা অনেকে হয়তো বলতে পারে আজকে ধরো তুমি আওয়ামী লীগ করো না, লোচন করে না, আমরাও করি না, কিন্তু আমরা যদি মুক্তিযুদ্ধের সপক্ষে একটু কথা বলি তাহলে কিন্তু আমাদেরকে ব্র্যান্ড না, আওয়ামী লীগ করি না এটা না, আমি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, অবশ্যই অবশ্যই বঙ্গবন্ধুকে বিশ্বাস করি। ব্র্যান্ডেড করা হচ্ছে। হ্যাঁ আমি 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 তো তোমার ক্রান্তি শিল্পী গোষ্ঠী করেছি। হ্যাঁ সেটা তো তোমার লোহানী ভাই ছিলেন, ওটারই বামপন্থী একটা ছিল, কিন্তু বামপন্থীর ওই যে লোচন, তুমি যে আপাকে প্রথম প্রশ্নটা করলে না, যে ওরা তো মানে পচে গেছে। আমি তো 78 সালে তোমার মানে ছেড়ে দিয়ে চলে আসলাম, যখন ওরা দলে দলে গিয়ে জিয়া রহমানের পিছনে গিয়ে মন্ত্রী আর করার কথা করছে। শুধু যে আমাদের দেশে পচে গেছে তা না, সমস্ত বৈশ্বিক দৃষ্টিতে যদি তুমি চিন্তা করো, সব জায়গায় কিন্তু বামপন্থীরা কিন্তু অচল হয়ে গেছে। 21 বছর শাসন করেছে যে
পশ্চিমবঙ্গে সিপিএম এখন একটা ভোট পায় না, কোথায় যাবে বলো? আমাদের তো মানে বামপন্থী কোথাও নেই। আপা 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 হয়তো করেছেন, আমরাও তো করেছি। আপা সেই কোথায় মনি সিং, গেলেন? হ্যাঁ, চলে সেই গেলেন মনি নাকি? সিং কোথায়? মনি সিং তো নাই। আপার মনে হয় কারিগরি ত্রুটি, আপা লগ ইন আচ্ছা, করতে হবে, আবার উনি আসবে, আচ্ছা। ফিরে আসবে। আপনারা কন্টিনিউ করেন প্লিজ। না, আমি বলছি যে এই যে ওই প্রশ্নের উত্তরটা যদি আমি ওইভাবেই দেই যে মনি সিং, তুমি কি একটা মনি সিং তৈরি করতে পারবে? একজন ফরহাদ ভাই তৈরি করতে পারবে নাই? আমরা তো আমার সে আমাদের তৈরি হয়েছে তো মামা, আমাদের ফরহাদ মাঝহার তৈরি হয়েছে না হ্যাঁ, ওটা তো উনি কি বাম ছিলেন কখনো? মামা। আমি উনি কিছুই ছিলেন না। উনি অদ্ভুত অদ্ভুত তত্ত্বের জনক। হ্যাঁ, উনি উনি এক তো এক সময়, এবাদতনামা লেখেন। উনি হ্যাঁ, এবাদতনামা লেখেন না? আবার হ্যাঁ, হিজবুতের সাথেও চলেন। হ্যাঁ, আবার উনি হিজবুতে সফরও আবার করেন। দেখলাম ইস্কনের কাছেও চলে হ্যাঁ, গেলেন উনি। আমি ইস্কনের কাছে সিরাজুল ইসলাম চৌধুরী আছে না তোমার, যে মানে বিপ্লবী, তার সাথেও আমি অনেক কথা বলেছি। আমার তো অনেক অভিজ্ঞতা, বুঝছো? আমি যদি ওইসব বলতে যাই না তোমার অনেক সময় লাগবে। এটা আহমেদ একদিন সফা আলাদা আসতে হবে। আমার সাথে 3 বছর ছিল একই 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 রুমে। অধ্যাপক অজিত গুহ মারা যাওয়ার পরে আমার টয় হাউস একটা বই আছে, সোফা ছিল। এখন তো ওই যে কি সলিমুল্লাহ অনেক কথা বলে, হ্যাঁ, বড় উফ বড় কথা বলে। আমি তো আর ওকে সলিমুল্লাহ বলি উফ না, সলিম মোল্লা, সে মোল্লা হয়ে গেছে এখন। হ্যাঁ, মাই গড। একবার বলে মুসলিমের কথা, একবার বলে হ্যাঁ মানুষের ধী শক্তি থাকতে পারে, কিন্তু ধী শক্তিকে নিয়ে ব্যবসা করাটা ঠিক না। হ্যাঁ, এবং এই ব্যবসায়ীরা এখন অনেক বেশি হয়ে জুটে গেছে। হ্যাঁ, আমাদের এখানে কিছু বলার নেই। হ্যাঁ, আমি আবার সেই পুরনো কথায় চলে যাই। আমাদেরকে ধরে নিয়ে গেল, ধরে নিয়ে গিয়ে আমাদেরকে ড্রাম ফ্যাক্টরির সামনে, তোমার এখন বোধহয় ওটা প্রধানমন্ত্রীর অফিস ছিল, সেখানে কতগুলো আছে তোমার ওই কলোনির মতো যারা থাকতেন, ওইখানে একটা ভিতরে আমাদেরকে ঢুকিয়ে নিয়ে এই একজন একজন করে আমাদেরকে অত্যাচার করতো আর কি। আমাদের প্রত্যেকটা ভাইকে অত্যাচার করেছে। আলতাফ ভাইকে আলাদা করে ফেলেছে আমরা, কিন্তু আলতাফ ভাইকে আমি একদম শেষের দিকে দেখেছি, কিন্তু তারপরেও আমার স্মৃতি ভ্রম হতে পারে। কিন্তু আমার যেহেতু দুলা ভাই, আমার ভগ্নিপতি, আমার চিনতে ভুল হয়নি। আমি খুব মানে ওটা খুব ডিসকাশন দিয়েছি আমি আমার বইতে। মানে আমার নিজেই চোখের পানি চলে আসে, বুঝছো? মানে কি বলবো আর কি। মানে আমার অসুবিধা ছিল কি, আমার একটু বড় বড় চুল ছিল, চশমা ছিল। ওই আপা আসছেন নাকি? হ্যাঁ, তো আমাকে ওই মারতো আর বলতো সাচ্চা হয়, মুক্তি হয়। কেন যে আমার চুল, কারণ আর্মিদের কেন জানি চুলের প্রতি একটা ছিল, মানে চুল দেখলে ওরা প্রথমে, যে কোনো বিপ্লব আসছে, যে কোনো সময় আর্মিরা আসছে, এসে কিন্তু ওরা চুল কেটেছে। হ্যাঁ, মানে নাপিতের ভূমিকা এরা কিন্তু খুব ভালো ছিল। তুমি খেয়াল করে দেখো, সবসময় কিন্তু চুল কেটেছে। কেন আমার পরে আমি বুঝেছি কেন, তার কারণ ওরা তো বড় চুল রাখতে পারে না, ওদের কিন্তু ছোট ছোট চুল রাখতে হয়। জেলাস আর কি। জেলাসের সবসময় তুমি খেয়াল করেছো, ওরা না সবসময় কিন্তু এরা এসেই কিন্তু প্রথমে চুল কাটা আরম্ভ করে। হ্যাঁ হ্যাঁ, এবারে তুমকে ইতনা বাল কেয়া হয়, এত বড় বাল। চুল কাটার ওটি একটা আমার সাইকেল দোষ, আছে। এবং এই দোষের জন্য কিন্তু আমাকে খুব বেশি মেরেছে, খুব বেশি। এই যে আমার হাতগুলি দেখো না, এগুলা কিন্তু ভাঙা, কিন্তু হ্যাঁ এগুলা ভাঙা। আমার কানে এখনো একটু একটু কম শুনি। তো এই জন্য আমাকে আমার স্ত্রী মাঝে মধ্যে বকে, তুমি তো কানে শোনো না। এগুলো অনেক ঘটনা আছে, বুঝেছো? আমি একদম শেষের দিকে বলি, মানে প্রতিদিন তো 2-3 বার করে একদম রুটিন করে মারা হতো আর কি। এবং আমাকে কেন যে এত বেশি মারতো আমি ঠিক জানি না, লাইট দিয়ে। এবং ওরা খালি বলতো আমাকে, একদম শেষ পর্যন্ত বলছে একটা নাম বলো। কিন্তু আলতাফ ভাই আমাদেরকে ওই যেতে যেতে একটা কথাই বলেছিল, কারো নাম বলবে না। আমরা সে কথা রেখেছি, রুমিও রেখেছে সেই কথা, মেলও রেখেছে, বদিও রেখেছে। প্রত্যেক যারা আমরা যে কিভাবে বেঁচে আসছি সেটা কথাটা আমি একটুখানি বলছি আর কি তোমাকে, যে আমি একটু পড়ে শোনাবো। হ্যাঁ, আমার শেষে আমি কিভাবে করেছি। মানে আমাকে মেরে মেরে একটা জায়গায়, মানে একটা আর্মিকে তার পা
মানে এর আগে কিন্তু মেরেছে আমাকে, মেরে টেরে আবার বলছে তুমি এই ক্যাপ্টেনের পাটা একটু দাবায় দাও, মানে পা টিপে দিতে হবে। আমি পা টিপে দিচ্ছি, হঠাৎ করে একজন কর্নেল বোধহয় ঢুকলো, সে লাফ দিয়ে উঠে গেল, উঠে গিয়ে তো ইয়ে কোন হ্যায়, ইয়ে মুক্তি হয়, মানে আমাকে তো মুক্তি বানিয়েই ফেললো আর কি, ওখানে মুক্তি হয় আর কি। তো আমাকে ঘাড় ধাক্কা দিয়ে একটা ওয়াশরুমের ভিতরে ঢুকালো আর কি। বিশ্বাস করবে না, সেই ওয়াশরুমের ভিতরে দেখি 3টা লাশের মতো 3টা দেহ পড়ে আছে, বুঝছো? কিন্তু আমার চিনতে ভুল হয়নি, আমি আলতাফ ভাইকে ওখানে দেখেছি, চেনার কোনো উপায় নেই, তোমরা চিনতে পারবে না। আমি চিনেছিলাম শুধু আমার ভগ্নিপতি বলে, হাফিজ ভাইকে চিনতে পারিনি, আরো দুটো লাশ মানে শোয়া ছিল, আমি কাউকে চিনতে পারিনি। জাহানারা ইমাম আমার 71-এর দিনগুলো লেখার সময় অনেকবার ইন্টারভিউ নিয়েছে আমার, আমি তার বাসায় গিয়েছি, ঘন্টার পর ঘন্টা উনি টেপ করে আমার নিয়েছে। ওই ঢুকতে গিয়েই দেখতাম যে রুমির একটা ছবি এই পড়া, আমি সেলুট দিতাম। তো সেই কেন জানি মনে হলো রুমিও হতে পারে, সেটা বদিও হতে পারে, কেউ হতে পারে। হ্যাঁ, তা আমি জানি না, ওটা হয়তো আমার চোখের ভুলও হতে পারে, কিন্তু আমি তো দেখে আসছি। আমি বদিকে দেখেছি, বদি ইলেকট্রিকের তারের ভিতরে হাত দিয়ে মরে যাওয়ার চেষ্টা করেছে, ও আর সহ্য করতে পারছিল না যে ওকে এত অত্যাচার করছিল। তারপরে কি বলে জানো আর্মিরা, যে এর জন্য তো আমরা গুলি ছড়বো না, কারণ তো গুলি তো লস, ওকে পিটিয়ে মারতে হবে। এবং তুমি জানো কিনা জানি না, মানে পাকিস্তান আর্মিরা এটা করেছে, যাকে মেরে ফেলবে তাকে শেষ খাবার হিসেবে পোলাও খাওয়ানো হতো, বুঝছো? মানে কত ধরনের, কি বলবো তোমাকে, আর বলে আর শেষ করতে পারবো না। যে আমি লিখেছি আমার এসে, কিন্তু তারপরেও যে আমাকে মনে হয় আরো বেশি করে লিখতে হবে এগুলো অত্যাচারের কথাগুলো। লিখলেন ঠিক আছে, কিন্তু আসলে তো এই যে 15, 16, 17 বছর আমাদের জেনারেশন, আমাদের নেক্সট জেনারেশন মুক্তিযুদ্ধ সম্পর্কে জানলো না কেন? এদের আবেগ, প্রেম, ভালোবাসা কোথায় চলে গেল? আমাকে যদি বলি তাহলে বলতে হবে আমাদের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা। হ্যাঁ, এটা তোমাকে আমাদের জেনারেশনকে তো শিখাতে পারছে। আমরা প্রত্যেকটা মানুষের চোখে জল, দেখেন প্রত্যেকটা মানুষের চোখে জল। তুমি কি বলো? আমরা পারি নাই কেন? আমাদের জেনারেশনকে আমরা শিখাতে পারি নাই কেন? আমি বলবো না যে আপনারা ব্যর্থ, না আমরা কি করেছি, আপনারা তো আমাদেরকে শিখাতে পেরেছেন। আমি বরং বলবো যে এটা আপনাদের দায়িত্ব ছিল না, আপনাদের যা দায়িত্ব ছিল আমাদের দায়িত্ব করেছেন ছিল না সেটা। বলে তো আমরা পাশ কাটিয়ে যেতে পারি না। বা না, সেটা আপনি নিজে অনুভব করছেন, সেটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাকে জানাই। আমাকে অনেকে বলেছে আপনি একটু আপনি কি যান না কেন? হ্যাঁ, আমি তো পালিয়ে চলে আসছি মনে হয়, ওই যে অরুণা যেমন পালিয়ে আসছে, আমিও তো ওরকম পালিয়ে আসছি। আমি তো দেশের জন্য কিছু করিনি, পালিয়ে এসছি। হ্যাঁ, এখন যদি ওইভাবে বলি, আমি এখন একটা দুটো বই লিখে তো আর আমি আমার সমস্ত কিছু আমি দিতে পারি না। আমাকে কালকে টরন্টোতে নিয়ে ওরা মুক্তিযুদ্ধের সম্মাননা দিয়েছে, ক্রেস্টেজ দিয়েছে। আমি একটা কথাই বলেছি, মানে আমি কিচ্ছু বলিনি, 1 মিনিটও কথা বলিনি। আমি খালি বলেছি যে আমাদের দায়িত্ব, হ্যাঁ আমরা মুক্তিযোদ্ধা ছিলাম, হ্যাঁ আমরা অস্ত্রটা জমা দিয়েছি, প্রয়োজন হলে ডাকবেন। আমরা কিন্তু ট্রেনিংটা জমা দেইনি এখনো। আমরা হয়তো বয়স হয়ে গেছে, কিন্তু আমাদের মনোবলটা তো আছে, ডাকবেন, আমরা আছি। কিন্তু আমাদেরকে কে ডাকবে? হ্যাঁ, তো ডাকার লোকের অভাব। এখন তো আর বঙ্গবন্ধু নাই। বঙ্গবন্ধু আমার নেতা তো অনেক পরে হলো। আমি তো ক্রান্তি করতাম, আমি তো ভাসানী ন্যাপের সাথে ছিলাম, আমি তো ছেড়ে দিয়ে আসছি, কিন্তু মুক্তিযুদ্ধ করেছি কিন্তু বঙ্গবন্ধুর ডাকে, তাই না? সেটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। আজকে যারা 24-এ এসে শাওন, তোমার বন্ধু আমাকে একটা পোস্টার পাঠিয়েছে, বলে তুমি এই কথাটা বলবে। একটা পোস্টার দেখেছো আজকে? পোস্টারটা ওই যে আমাদের সাইদ সাহেব এইভাবে হাত দিয়ে বসে আছে, আর তার নিচে হলো মুক্তিযোদ্ধারা, তাই না? এর চাইতে বড় অপমান কি হতে পারে বলো? 24-এর উপরে মুক্তিযোদ্ধারা নিচে,
এই তো আমাদের এখন হচ্ছে, এবং এটা আমাদেরকে মেনে নিতে হচ্ছে। আমার কিন্তু একটু আশাবাদী হচ্ছে এই জন্য, হ্যাঁ, আমার স্ত্রী কুঞ্জ মানে খুব ভালো, যে আমার খুব ভালো লাগছে সিরাজুল ইসলাম সাহেব এখন একটু ভোকাল হয়েছে, হ্যাঁ, কিছু কিছু লিখছে, তোমরা যদি পারো পড়ো, হ্যাঁ, উনি কিন্তু লিখছেন। আমি আবার সে আমার পূর্বের কথায় চলে যাই। আমাদেরকে মারতে মারতে তো ওই যে এই অবস্থায় নিয়ে আসলো। আমি একদম শেষে যখন আমাদেরকে নিয়ে আসলো, চার ভাই, আমাদের সাথে আলভি ছিল, আবুল বারাক আলভি, ওই আর্টিস্ট, হ্যাঁ, এবং ও আমাদের বাসায় এসেছিল সেদিন। আমার ছোট বোন আর ভাই চলে গেছিল, ওই খবরটা নিয়ে এসেছিল। কিন্তু ওর ব্যাড লাক মানে কি, সেদিন ওই কারফিউ ছিল বলে মা আর যেতে দেয়নি ওকে, বলে থাকো। থেকে গিয়েই কিন্তু আমাদের সাথে ধরা পড়ে গেল। এটা হলো ওর দুর্ভাগ্য আর কি। ও খুব প্রচন্ড মার খেয়েছে। যাই হোক, ও তো সত্যিকারেরই মুক্তিযোদ্ধা, মানে ওখান থেকে খবর টবর নিয়ে এসেছিল। তো এখন মানে আমাদেরকে ওই যে আমি যেটা বলছিলাম যে আমাদেরকে নিয়ে আসলো, আমি খুব সংক্ষিপ্তভাবে বলছি, এটা তো অনেক বড় একটা এপিসোড আর কি, মানে রীতিমতো একটা ছবি করতে পারো আর কি অরুণা। হ্যাঁ, তো এনে আমাদেরকে জড়া করলো একজন, হয়তো ব্রিগেডার হবে কিছু, আমার নামটা এখনো মনে আছে। হ্যাঁ, তো উনি এসে বললেন যে তোমরা চার ভাই, আমরা ডিসিশন নিয়েছি যে তোমাদেরকে তোমরা পাকিস্তানের পক্ষে, সেটা ওই কোরআন শরীফের মধ্যে একটা কি যেন নিয়ে আসলো, কিন্তু আমরা জানি না ওর ভিতরে কি। এখানে বলো যে তোমরা পাকিস্তানের পক্ষে কথা বলবা। তো যা বলে তাই, ও যে কি বলে না, মৃত্যুর জন্য নাকি মানে তুমি যা ইচ্ছা তাই করতে পারো, ও যা বলে আমরা তাই বললাম। আমরা কিন্তু কিছুই বিশ্বাস করছি না, ওই একটা পজিশন, ওদের তো বিশ্বাস করার কোনো উপায় নেই। তখন বলল যে ওদেরকে ছেড়ে দাও, চার আদমিকে ছেড়ে দাও। তখন আমাদেরকে ছেড়ে দিল যে তুমি ওই সংসদ ভবনে গেছো কিনা জানি না, বেশ বড় একটা মাঠ কিন্তু, হ্যাঁ, আমাদেরকে ওই ঢুকিয়ে নিয়ে ওই মাঠের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে। এটা আমি শেষ অংশটা বলছি আর কি। হ্যাঁ, নিয়ে যাচ্ছে, আমাদের দুর্ভাগ্য যা বলে আর কি, ওই লোহার গেটটা খুলে আমাদেরকে বের করবো, ঠিক ওই সময় আমাকে সবচাইতে বেশি যে মারতো আর কি, ওর নাম আদেল। ও আমাকে বলছিল যে আজকে রাতে যেদিন আমাকে ছেড়ে দেবে, সেদিন রাতে ড্যাম রাতে নিয়ে আমাকে ব্রাশ ফ্রাই করে মেরে ফেলবে। এটা হলো ওর শেষ বাক্য আর কি। তো ও যাচ্ছে, আমরা চারজন যাচ্ছি, ও ঠিক ঢুকছে, হাতে লাঠি। उनको कहाँ ले जाता है? বলে কর্নেল সাহেব তো উनको छोड़ दिया। মানে একদমই উর্দুতে বলছে আর কি, কিন্তু ওরা ছিল পাঠান, মানে আমাদেরকে যে নিয়ে যাচ্ছে আর কি, বুঝছো? ক্যা বলে, তো এত খেপে গিয়ে, আর আমারও দুর্ভাগ্য, আমি ওর কাছে ছিলাম, এমন জুড়েই থাপ্পড় লাগালো, আমার আগেও রক্ত বেরিয়েছে, কান দিয়ে আবার সে রক্ত বের আরম্ভ হলো, যে যার জন্য আমি কম শুনি, বুঝেছো? এটা হলো আমার শেষ উপহার আর কি। হ্যাঁ, তো সেটা নিয়ে ও তো দৌড়ে গেল, ও অর্ডার দিয়ে গেল ওদেরকে এখানে রাখো, আমি কর্নেল সাহেবের কাছে যাচ্ছি, আমাদেরকে আবার ফিরে নিয়ে যাবে আর কি। দৌড়াতে চলে গেল আমাদেরকে এই করার জন্য। কিন্তু যে পাঠান যে, ও কি বললো জানো? ও সে বললো খালি যে কর্নেল সাহেব যে অর্ডার দিয়া, ওটাই সে করবে, ওই অর্ডার ওকে মান লেগা। ও করলো কি, আস্তে করে আমাদের দরজাটা খুলে দিয়ে বললো, তুম লোক সব পালাও, এধার সে পালাও। এই আমরা ছুটতে একটা বট গাছের নিচে গেলাম। কি ভাগ্য বলো, এই যে আজকে নিমা রহমানকে দেখো না, যে আর্টিস্ট, চিনবে তো? নিমা রহমানের বাবা আমাদের পাশের বাসায় থাকতেন, লুৎফর রহমান সাহেব। জানি না এটা কি। হ্যাঁ, সে ওদিক দিয়ে যাচ্ছিলেন, আমাদেরকে দেখে আবার পিছনে আসলে, সে টয়টা গাড়ির ভিতরে আমাদের 6 জনকে উঠিয়ে নিয়ে সাই করে আমাদের বাসায় নিয়ে আসলো। এটা হলো আমাদের শেষ দৃশ্য আর কি। আমি জানি না কি হলো কি, কিন্তু এই যে আমি একটু পড়ে শোনাই আমার শেষ এটা আর কি। আমি পুরোটা তো আর না, মানে আলতাফ ভাই আমরা কেন ছাড়া পেলাম এটা আমি একটু বলছি আর কি। সেখানে কিন্তু আবার সবচেয়ে মজার ব্যাপার কি জানো, লিনু আবার ওখানে গানও গাইলো আবার। হ্যাঁ, যে আমি তো ফানকার। তো যাই হোক, ওগুলো খুব মজার। আমি একদম শেষে, অনেক বড় তো, আমি একটু খালি বলি। আমরা বাসায় ফিরে আসলাম। হ্যাঁ, তারপরে থেকে আমি একটু ছোট্ট করে পড়ছি আর কি। মা, বড় বোন,
ঝিনু আপা, হ্যাঁ তোমরা তো জানো সবাই, হ্যাঁ আপনার শহীদ আলতাফ মাহমুদের স্ত্রী, ছোট্টমণি, মানে আমরা শিমুলকে আমরা ছোট্টমণি বলি আর কি, হ্যাঁ আমাদের জড়িয়ে ধরে বিলাপ করে কেঁদে কেঁদে বলছে, আলতুকে কোথায় রেখে আসলে? মা বিলাপ করে হাত তুলে বলছেন, আল্লাহ তুমি আমার আলতুকে ফিরিয়ে দাও। হায়নার খাঁচার থেকে বেরিয়ে এলাম মুক্ত বাতাসে, এটা হবার কথা ছিল না। কেন পাক হানাদার কর্নেল রশিদ খান হঠাৎ আমাদের প্রতি এত সদয় হয়ে গেলেন? বিনা শর্তে ছেড়ে দিলেন। আমাদের এই অলৌকিকভাবে ছেড়ে দেওয়ার কারণ খুঁজতে বেশি সময় নেইনি। জীবন বাজি রেখে সব দোষ নিজের কাঁধে আমাদের মুক্ত করে দিলেন আলতু। সে সমস্ত দায়িত্ব, সমস্ত কিছু সে নিয়ে নিল। তুমি নিজে স্বেচ্ছা মৃত্যুকে আলিঙ্গন করে আমাদেরকে মুক্ত করে গেলে কেন? আমি রাখছি, এর উত্তর আমার জানা নেই। আর সবার কথা বলতে পারবো না, কিন্তু আমি তো এই জীবন চাইনি। আজও আমি জীবন মৃত্যু ছায়াকে বহন করে চলেছি। আজীবন চলতে হবে। এও জানি একদিন এই জাতিকে অমৃত সুরের ডালা উপহার দিতে সুরের বরপুত্রকে আসতেই হবে। এক হাতে সুরের অগ্নিবীণা, অন্য হাতে গ্রেনেড। সে তো তোমাকেই মানায় আলতু। শহীদ আলতাফ মাহমুদ সময়ের কালপুরুষ, অনন্তের স্থায়ী দিক নির্দেশক, আদম সুরত। বাংলার আকাশে তুমি ধ্রুব নক্ষত্রের মতো, দিকহারা কাণ্ডারির মতো নির্দেশক হয়ে থাকবে আমাদের মাঝে। এই হলো আলতাফ, এই হলো আমাদের এছাড়া আর কি বলবো? চল, আমি তো আর কিছু বলতে পারি। মামা যা বলেছেন আমাদের জন্য আজকের সংক্ষিপ্ত অনুষ্ঠানের জন্য যথেষ্ট। আপনি এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন। আমরা আপনার সাথে একই পথে হেঁটেছি মুক্তিযুদ্ধের সেই সময়টা, এটা আমাদের একটা বড় প্রাপ্তি। আমাদের অনুরোধ থাকবে অরুণা আপা আপনার প্রতি, নুরি আপা আপনার প্রতি এবং দিনুবিল্লাহ মামা আপনার প্রতি। আমরা যেহেতু আজকে স্বল্প সময়ের জন্য বসেছি এবং 3 জন মানুষ নিয়ে বসেছি, আমরা অনেক বিস্তারিত আলাপ করতে পারিনি। আমাদের অনুরোধ থাকবে আপনারা আমাদের সাথে একক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, সময় দিবেন। কারণ আলো আসবেই নিয়ে অরুণা আপা আমার অনেক কিছু বলার আছে। হ্যাঁ, আলো আসবেই কিভাবে অন্ধকার নিয়ে এলো এটা নিয়ে আমার অনেক কিছু বলার আছে। এবং নুরি আপা আপনার অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের যেই ট্রান্সফরমেশন আপনি দেখেছেন, এটা মানুষের জানা প্রয়োজন নারীর দৃষ্টিতে। সেই জায়গাটাতে আলোকপাত করতে পারবেন আপনি খুব ভালোভাবে। সেজন্য আমি আপনাকে চাই আমরা একক একটা অনুষ্ঠানে বসবো সময় করে। এবং মামা আপনার সাথে তো কথা বলতেই হবে। এই প্রজন্মকে মুক্তিযুদ্ধের এই যে ইতিহাস, এটা বারবার বলতে হবে। তারা পড়ে না, শুনে না, এগুলা কোনো এক্সকিউজ না। আমরা যারা বাবা মা হয়েছি, আমরা এত বেশি পুঁজিবাদী মনোভাবের অধিকারী হয়ে গেছি, আমরা আমাদের সন্তানদেরকে কিছুই শেখাই না। পড়বা, টাকা কামাবা, এছাড়া আমরা আমাদের সন্তানদেরকে কিছুই শেখাই না। সেই কারণে আজকে প্রজন্মের এই অবস্থা। এটার জন্য মামা আপনারা মুক্তিযোদ্ধারা দায়ী না, এটার জন্য আমরা দায়ী। আমরা যারা মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম হয়েছি, আমরা খুব বেশি ভোগবিলাসে মত্ত থাকার কারণে আমাদের প্রজন্ম এভাবে গড়ে উঠেছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের পরের যারা আছে তারা স্টুডিওতে রেডি হয়ে আছে। সবাইকে বিজয়ের শুভেচ্ছা। আবারও জয় বাংলা, দেখা হবে বিজয়ে। জয় বাংলা। নুরি আপা ভালো থাকবেন। জয় বাংলা। আমার ভাইও আপনার কথা শুনে আমি একদম হয়ে গেলাম। অনেক ভালো।